প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এমডি আরিফ জীবনের গল্পে আজ একটি অন্য ঘটনা নিয়ে, বাস্তব জীবনের গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সঙ্গে যারা জয়েন করেছেন দেশের এবং বিদেশের মাটি থেকে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এবং এই বাস্তব জীবনের ঘটনাটি শোনার জন্য আপনাকে আজ অনুরোধ করব। আজ এই ঘটনাটি আপনারা শুনবেন, অবশ্যই শুনবেন। আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয় কাঁপানো একটি ঘটনা। তো আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, আপনারা এই গল্পটি আজকের অবশ্যই শুনবেন। শুনলে পরে এই বাস্তব জীবনের ঘটনাটি আপনার জীবনটা বদলে যেতে পারে। আপনার শিক্ষণীয় অনেক কিছু শিখতে পারবেন এই গল্প থেকে। তো আজকের ঘটনাটি হচ্ছে সৎ মা নিজের সৎ সন্তানকে কীভাবে অত্যাচার করে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু দিয়ে। তো এটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। ঘটনাটি আমার মুখ থেকে শুনবেন। ঘটনাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অন্যকে শোনার জন্য ব্যবস্থা করে দেবেন। যেহেতু এই ঘটনাটি শুনলে অনেকের জীবনটা বদলে যেতে পারে, সেই কারণে আমি আজ এই বাস্তব জীবনের ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনারা ঘটনাটি আমার মুখ থেকে শুনবেন। শোনার পর একটি কমেন্ট বক্সে আপনার নিজের একটি মন্তব্য জানিয়ে দেবেন ঘটনাটির বিষয়ে। তো আশা করি আপনারা গল্পটি শুনতে থাকবেন। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে রয়েছে আমার বাবা সহ 2 মা, রয়েছে আমার বড় 4 জন ভাই সহ বড় 2 জন বোন। আমরা টোটাল 5 ভাই 2 বোন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমার যেই বড় 4 জন ভাই আর বড় 2 জন বোন আছে, তারা হচ্ছে আমার সৎ ভাই বোন। আমি একটা অন্যরকম পরিবারে জন্মগ্রহণ করি। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মেলা দূরে কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমার বাবার বড় মাছ সহ বিভিন্ন ব্যবসার আড়ত আছে। এছাড়া আমাদের এলাকাতে আমার বাবার অনেক বেশি অগাধ সয় সম্পত্তি আছে। ব্যবসা বাণিজ্য টুকিটাকি আমার আব্বা যাই করতে শুধুমাত্র লোক দেখানো, কিন্তু মূলত আমার বাবার মূল ইনকাম হতো জমি থেকে। আমাদের বিঘায় বিঘায় সম্পত্তি ছিল। আমি ছোটোবেলা থেকে এক অন্যরকম জীবনযাপন করি, যেটা শুনলে হয়তো আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা আমার বাবার কাছে প্রচুর পরিমাণে নির্যাতিত। আমার বাবা কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তোলে। মূলত বিষয়টা ঠিক এরকম, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলি। আমার মাকে আমার বাবা সেকেন্ড বিয়ে করে। প্রথমত আমার বড় মাকে বিয়ে করে, এবং আমার বড় মাকে বিয়ে করার পর আমার 4টা ভাই আর 2টা বোন হয়। এবং তারা হওয়ার পরে আমার বড় মা খুবই রাগী এবং বদ মেজাজি একজন মানুষ ছিল। কোনোভাবেই আমার বাবা আমার বড় মায়ের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। অনেকগুলো সন্তানাদি হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার বড় মা এতটাই রাগী এবং এতটাই ভয়ানক ছিল যে তিনি আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলত। এক পর্যায়ে আমার বড় মা আমার বাবাকে ঘর থেকে বের করে দেয়। দীর্ঘদিন ধরে আমার বাবা আড়তে ঘুমাতো রাতের বেলায়, এবং আড়তে ঘুমানো অবস্থায় আমার বাবার আড়তে কাজ করতো আমার নানা ভাই, মানে হচ্ছে আমার মায়ের বাবা। তো তিনি আড়তে কাজ করার অবস্থায় তিনি তখন আমার আব্বাকে বলতো যে আপনি আড়তে ঘুমাবেন, এটা ভালো দেখেন, আপনি আমাদের মহাজন, আপনি আমাদের বাড়িতে চলেন। এই কথা বলে বলে আমার বাবাকে তখন ওই আড়তে চাকরি করে আমার নানা তখন বাড়িতে নিয়ে যেত। এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমার মাকে দেখার পরে আমার আব্বার খুব ভালো লেগে যায়। এবং আমার আব্বা তখন আমার আড়তে কাজ করে আমার নানাকে বলে যে তিনি সেকেন্ড মেরিট হিসাবে আমার মাকে গ্রহণ করতে চায়। এবং আমার বড় মাকে না জানিয়ে তখন আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে আমার মাকে, এবং দ্বিতীয় বিয়ে করার পরে মাকে ওই বাড়িতে রেখে দেয়। আমার সৎমা মানে আমার বড় মা যখন জানতে পারে যে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, তিনি তখন পাগলা কুত্তার মতো হয়ে যায়, থানায় যায়, মামলা করে, খুব ঝামেলা করে। এক পর্যায়ে তিনি আমার আব্বাকে সব কিছু বলে দেয়, যে সব মেনে নেয়। সৎমা বলে যে আমার কোনো আপত্তি নাই, আসলে আমি আঘাত করেছি বলেই তো তুমি দ্বিতীয় বিয়ে করার জন্য গিয়েছো, সুতরাং আমি তোমাকে কোনো কিছু বলি না, শুধু এটাই বলি যে তুমি ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো, আমরা 2 বোনের মতো থাকবে এবং আমাদের মাঝে কোনো রকমের সমস্যা থাকবে না। আমি তখন আমার মায়ের পেটে ছিলাম। আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার বাবা তখন আমার মাকে আমার বড় মায়ের কাছে নিয়ে আসে, মানে তার পরিবারে নিয়ে আসে। তো এরপর থেকে আমার যতটুকু মনে আছে, মানে আমি যত বড় হওয়ার পরে যতটুকু বুঝতে পারি, যে একটা পর্যায়ে দেখলাম যে মানে আমি যতটুকু বয়স হওয়ার পরে দেখি যে সব সময় আমার মা, মানে আমার যিনি আপন মা ছিল, তিনি আমাদের এই পরিবারে বান্দি দাসীর মতো কাজ করে।
সকালে সূর্য মামা উঁকি দেওয়া থেকে সূর্য ডুবে একেবারে মধ্যরাত পর্যন্ত আমার মা এই পরিবারে কাজ করে। আমার যে বড় বড় ভাই বোনগুলো আছে তাদের জামা কাপড় ধোয়া, তারা সবাই বড়, আমার থেকে অনেক সিনিয়র। তাদের জামা কাপড় ধোয়া, তাদের সেবা যত্ন করা এবং একইভাবে আমার বড় মাকে মানে এমনভাবে আদর সমাদর করে যেন আমার মায়ের মানে বড় বোনের মতো, এত পরিমাণের আদর স্নেহ করে। কিন্তু দিন শেষে আমার মা এই পরিবারের শুধু যন্ত্রণাই পেয়ে যাচ্ছে। কেউ আর আমার মাকে একটু মূল্যায়ন করে না, একটু ভালোবাসে না। শুধু কাজের জন্য আমার মা এই পরিবারে বান্দি দাসীর মতো কাজ করে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন 7 থেকে 8 বছরের কাছাকাছি। আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে আছে। আমার সৎমা আমাকে একটু দেখতে পারতো না। আমি ওনাকে সৎমা বলি না, বড় মা বলি। তো বড় মা আমাকে কখনোই দেখতে পারতো না। আমি যদি কখনোই বড় মায়ের সামনে পড়তাম, তিনি কুকুরকে যেরকম করে হঠাৎ করে সামনে একটা কুকুর পড়লে মানুষ যেরকম দূর দূর করে তাড়িয়ে দেয়, তিনি ঠিক একইভাবে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিত। কোনোভাবে আমাকে সহ্য করতে পারতো না। কোথাও আমি খেলতেছি বা কোথাও কেউ দেখছে, বা ছোটোবেলায় হয় না যে কারোর সাথে আমার মারামারি হয়েছে, অ্যান্ড মারামারি হওয়ার পর যদি আমি পরিবারে এসে আসতাম অ্যান্ড আমি যদি বিচার দিতাম আমার বড় মায়ের কাছে, আমার বড় মা বলতো সব দোষ তোর, তুই অন্যায় করছিস, নাহলে তোর মারবে কেন। কোনো দিনও বড় মা আমার সাপোর্টে ছিল না। তো যাই হোক, আমার 7 থেকে 8 বছর বয়সে ওই সময়টাতে একটা নতুন পরিবর্তন দেখা দেয়। এতদিন তো আমার মাকে গাদার মতো কাজ করাইতো, দিন রাত মিলে আমার মা হাড়ভাঙা পরিশ্রম করতে এই পরিবারে। তো আমার মা তারপরেও পরিশ্রম করে পরিবারে থেকে গেল। কিন্তু শেষের দিকে আমার ওই সৎমা এমন এক বুদ্ধি অ্যাপ্লাই করে, যেটার পরে আমার বাবা হয়ে যায় আমার মায়ের জন্য হিংস্র বাঘ। আমার বাবা যখনই ঘরে আসতো ঠিক তখনই আমার বাবার কান ভারী করে দিত আমার সৎমা, মানে আমার বড় মা। অলওয়েজ যে বলতো যে ও এটা করছে ওইটা করছে, এবং বিভিন্ন লোক দিয়ে আমার মাকে বাজেভাবে খারাপভাবে টিচ করতো। অ্যান্ড আমার মা দেখতে খুব রূপসী ছিল, অনেক সুন্দরী ছিল, এবং বলতো যে অমুকের সাথে তোমার এই ছোটো বউয়ের সম্পর্ক, তোমাকে সাথে সম্পর্ক। এবং দিন রাত মিলিয়ে আমার বাবা আমার মায়ের উপরে টর্চার করতো, মাকে প্রচুর পরিমাণের মারতো। মানে এত বেশি আমার আম্মাকে নির্যাতন করতো, এত বেশি মারতো যে আমার আম্মা একদিন রাতের বেলায় আমার আব্বা যখন মারা শুরু করে, আব্বার হাত থেকে বাঁচার জন্য আমার মা রাত্র প্রায় গভীর রাতে আমার মা তখন দৌড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা তখন সবাই মিলে আমার মাকে খুঁজতেছিলাম। আমার বড় মা, আমি, আমার ভাইয়েরা, আমার বোনেরা সবাই খুঁজতেছিলাম যে মা কোথায় গেল। রাতের ওই গুটগুটি অন্ধকারে হারিকেন হাতে নিয়ে মাকে আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু সকালবেলা জানতে পারলাম যে মা এই রাতের অন্ধকারে, যে রাতে হাত মিললে হাত দেখা যায় না, এরকম একটা অন্ধকারে আমার মা আমার নানু বাড়িতে চলে গেছে। একটা দিঘি পার হয়ে আমার নানু বাড়িতে চলে গেছে। তো যাই হোক, এরপরে আমার আম্মাকে আর ওখান থেকে আনা, মানে আম্মার আসতে চায় না। আমার মায়ের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে আমার আব্বার মায়ের চিহ্ন নাই। কুকুরের মতো আমার আব্বা আমার আম্মাকে মারতো, কিন্তু এর কোনো প্রতিবাদ বা এর কোনো বিচার কেউই করতে পারতো না। এমন করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার নানা ভাই আমাদের বাড়িতে আসে, এবং আসার পরে আমার আব্বার সাথে কথাবার্তা বলে। আমার আব্বা বলে যা হবার তা হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে পাঠাই দেন, আমি আর আপনার মেয়েকে কোনো কিছু বলবো না, এবং যা হবার তা হয়ে গেছে। এই কথা বলার পরে আমার আব্বা তখন করলো কি, পুনরায় আমার মাকে আবারও আমাদের বাড়িতে নিয়ে আসলো। এবং এবার যখন আমার আম্মাকে নিয়ে আসলো, এবার পরিস্থিতিটা আমার মায়ের জন্য কিছুটা অনুকূলে চলে আসলো। মানে আগের মতো করে খুব ঝামেলা হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে না, প্রায় কিছুটাই সমঝোতার মধ্যে চলে আসলো, অনেকটাই ভালো হয়ে গেল। এবং যখন ভালো হয়ে গেল তখন আমার আম্মাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শুরু করলো যে আল্লাহ তাআলা হয়তো আমার মায়ের মুখের দিকে ফিরে তাকিয়েছে, আমার মায়ের দুর্দিনগুলো কাটিয়ে হয়তো তিনি সুদিন দেখতে পাচ্ছে। তো সব কিছু মিলে আম্মা তখন অনেকটা ভালো হয়ে গেল। কিন্তু ভাই, বলে না যে গরিবের মানে কেমন একটা কথা আছে না, এরকম একটা অবস্থা আমার মায়ের জন্য হয়ে গেল। একদিন আমার আম্মা করতো কি, আমার আব্বা করতো কি, আমার আম্মাকে সবসময় টাকা পয়সা দিত না, মানে সরাসরি দিত না। আমাদের বাড়িতে মানে আমার আব্বার আড়াতে কাজ করতো একজন লোক আছে, ওনার নাম ছিল সাইফুল কাকা। তো সাইফুল কাকারে দিয়ে মাঝে মাঝে আমার আম্মার জন্য টাকা পাঠাইতো আমার আব্বা, কারণ সরাসরি টাকা দিলে তো আমার ওই বড় মা দেখে যাবে, ঝামেলা করবে, এই জন্য ওই সাইফুলকে দিয়ে টাকা পাঠাইতো। তো আমার আব্বা ওই দিন করলো কি, মানে সাইফুলকে দিয়ে, মানে আমার আব্বা এই সাইফুলকে দিয়ে আমাদের মানে আমার আম্মুর কাছে টাকা পাঠাইছে রাতের বেলায়। তো উনি গোপনে গোপনে আসতো, এসে টাকা দিয়ে যেত। তো সেদিন রাতের বেলায় উনি আসে, এসে আমার আম্মার সাথে কেন জানি উনি একটু লম্বা সময় ধরে কথা বলে। তো এত লম্বা সময় ধরে কথা বলে একটা পর্যায়ে উনি কী করলো, আমার আম্মার কয়টা টাকা দিল, দিয়ে উনি চলে গেছে। এবং চলে গেছে, এর পরের দিনে দেখা গেলো দিনে 10টা বাজে আমার আব্বা ঘুম থেকে উঠেই কোনো কথা নাই বার্তা নাই, আমার আব্বা কিন্তু ঘুমাইছিল আমার বড় মায়ের সাথে, এবং ঘুম থেকে উঠে কোনো কথা নাই বার্তা নাই আইসে আমার আম্মাকে মারতে শুরু করে। এবং মারতে মারতে একটা সময় আড়ত থেকে সাইফুল কাকাকে ধরে নিয়ে আসা হয়, এবং সাইফুল কাকাকে তখন ধরা হয়। সাইফুল কাকা, আমার আব্বা বলে, সাইফুল কাকারে বলে যে তুই কি, আমি কি তোরে বলছিলাম যে আমার বউরে টাকা দেওয়ার জন্য রাতের বেলা তুই আসলি কেন?
সাইফুল কাকা বলে যে ভাবি সবসময় আমারে বলে ভাবির মন খারাপ, ভালো লাগে না, উনি অলওয়েজ হচ্ছে মন খারাপ করে থাকে, আপনি ওনার সাথে ঠিকমতো ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, ওনার গায়ে হাত তোলেন। তুমি আমাকে বলে যে ভাই মাঝে মাঝে একটু আইসেন, আসলে একটু দুঃখ সুখের কথা বলতে পারবো। এই জন্য আমি ভাবির সাথে একটু দুঃখ সুখের কথা বলার জন্য আসছি। আমার মা তখন চিৎকার করে বলে যে না, দুঃখ সুখ কথা বলার জন্য উনি আসে নাই, উনি তো আমাকে টাকা দিয়ে গেছে। মুহূর্তের মধ্যে আমার আব্বা যে আমার আম্মাকে গোপনে সাইফুলকে দিয়ে টাকা পাঠাইতো, এটা তো আর আমার আব্বা আর বলতো না। এবার আমার ওই বড় মা তখন লাফ দিয়ে সবাইকে বলতেছে, ও গ্রামবাসী, ও এলাকাবাসী, তোমরা শোনো, কেন একটা ছেলে একটা মেয়েকে টাকা দিবে। আমার সৎমা তখন, আমার বড় মা তখন ওনাকে জিজ্ঞেস করে সাইফুল কাকারে যে তুই ওরে টাকা দিলি কেন। তখন তিনি নিচের দিকে তাকিয়ে থাকে, কোনো শব্দ করে না। আমার আব্বাও তখন আর কোনো কিছু বলে না, কারণ আমার আব্বা তো আর সাইফুলকে দিয়ে ওই দিন টাকা পাঠায় নাই, এবং আব্বা যে মাঝে মাঝে সাইফুলকে দিয়ে টাকা পাঠাইতো এটাও আমার আব্বা অস্বীকার করে। একবার যে হলো, সেদিন আমার মাকে প্রচুরভাবে নির্যাতন করা হয়, এবং এত নির্যাতন, এত বড় বড় নির্যাতন একটা মানুষকে করা হয় আমি কখনোই দেখি নাই, শুধু সিনেমার পর্দা ছাড়া। এবং সেদিন আমার আম্মাকে মেরে টেনে হেসড়ে সন্ধ্যার সময় আমাদের ওই বাসা থেকে বের করে দেওয়া হয়, এবং সামাজিক আইন অনুযায়ী আমার আম্মাকে আপনার ডিভোর্স দিয়ে দেয়, আমার তালাক দিয়ে দেয় আমার আব্বা। তালাক দেওয়ার পরে আমার আম্মা তখন চলে যায়, এবং চলে যাওয়ার ঠিক 2 দিন পরেই আমার আম্মার অন্য কোথাও বিয়ে ঠিক হয়। মানে অন্য কোথাও আমার দাদাভাই, মানে আমার নানা ভাই বিয়ে দিয়ে দেবে, এরকম আলোচনা চলতেছে। আমার মা কিন্তু আমাকে আর নিতে পারে নাই, আমি কিন্তু এই পরিবারেই থেকে গেছি। ঠিক 2 থেকে 3 দিনের মাথায় আমার আম্মা তখন ফাঁসি দেয়, মানে আত্মহত্যা করে। আমি একদিন সকালবেলা মানে বাড়ির মধ্যে খেলা করতেছিলাম আমার বাড়ির বাসায় অন্য ছেলেদের সাথে। আমি আসলে ছোটোবেলা থেকে পড়াশোনা করতে পারিনি, আমার সৎ ভাই বোনেরা সবাই পড়াশোনা করেছে, কিন্তু পড়াশোনা করার সুযোগ আমার হয়নি। হঠাৎ করে আমি জানতে পারলাম যে আমার বাবা আসছে, এসে সবারই বলতেছে যে হাবিবের মা মারা গেছে। তো তখন পর্যন্ত আমি জানতাম না মা কীভাবে মারা গেছে। নানু বাড়িতে যাওয়ার পরে তখন সবাই আমার আম্মার গলার দিকে তাকাচ্ছে যে আমার আম্মা ফাঁসি দিয়েছে। তো এই অবস্থার ভিতরে সবাই বুঝতে পারলো যে আম্মু মারা গেছে। কেউ বলে যে আমার আব্বা টর্চার করার কারণে আমার আম্মু ফাঁসি দিয়েছে, আবার কেউ কেউ বলে আমার দাদা ভাই, মানে আমার নানা ভাই 2য় বিয়ে দিতে চেয়েছিল আমার মাকে, কিন্তু আমার মা 3য় বিয়ে বসার জন্য রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে আমার নানাও আমার মাকে খুব প্রেশার ক্রিয়েট করে, এই জন্যই হয়তো আমার মা আত্মহত্যা করেছে। এক একজনে এক এক কথা বলে, কিন্তু যে যাই বলুক, মধ্যখান থেকে তো আমার মায়ের জীবনটা শেষ হয়ে গেল, আমার মা মৃত্যুর কোলে পৌঁছে গেল। এবং আমি ছোট্ট মানুষ, বয়স তখন প্রায় 10 বছরের কাছাকাছি। সেই সময় আমার মাকে আমি নিজের হাতে কাফন পরাই, আমার মায়ের কবরে আমি মাটি দিই। মায়ের মৃত্যুটা আমাকে খুব বেশি কষ্ট দেয়, এবং মায়ের মৃত্যু হওয়ার পরে বলে না যে মা মরলে বাপ হয়ে যায় তালুই, আসলেই ঠিক। আমার মা মরার পরে আমার বাবা হয়ে গেছে আমার কাছে তালুইর মতো। তিনি আর আমার সামনে আসে না, আমার সাথে যেদিন ঠিক কথা বলে না, আমি ডাকলেও আমার কাছে আসে না। এবং ঠিক আমার মা যে পরিমাণের কাজ এই পরিবারে করতো, ঠিক সেই কাজের বোঝাটা তখন আমার উপরে চলে আসে। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে আমি হাড় ভাঙা পরিশ্রম করি ওই পরিবারে। আমি একটা মানুষ, চিন্তা করেন, ছোটোবেলা থেকে আমি সব কিছু রান্না করতে পারতাম। আপনার সব ধরনের তরকারি আমি রান্না করতে পারি, ভাত রান্না করতে পারি, মানে ঠিক 10 বছর বয়স থেকে আমি একটা মানুষ সব ধরনের মহিলাদের কাজ করতে পারি। আমার পরিবার, মানে বিশেষ করে আমার ওই বড় মা আমাকে একদম কাজের মেয়ের মতো করে ব্যবহার করতো। এরকম করতে করতে সময়গুলো আমার কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। এবং 16 থেকে ওই 17 বছর হওয়ার পরে আমার পাশের ঘরের একজন দাদি আছে, ওই দাদিটা আমার খুব আদর করতো। পাড়ার সবাই আমাকে আদর করতো, কিন্তু ওই দাদিটা আমাকে একটু বেশি আদর করতো। একদিন দাদি আমাকে ডেকে নিয়ে বলে যে হাবিব, তুই একটা কাজ কর, তুই বাড়ি থেকে চলে যা। আমি বললাম যে দাদি, এটা তুমি কী বলতেছো, আমার বাবার বাড়ি। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার আব্বা কিন্তু মারা গেছে, আমার আব্বাও মারা গেছে, এবং আব্বা মারা যাওয়ার পরের ঘটনাগুলো আমি বলতেছি। তো এরপরে আমার ওই দাদি আমার বলতেছে তুই বাড়ি থেকে চলে যা। আমি তখন বললাম যে আমি কোথায় যাব, মানে তুমি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলতেছো, আমি যাবোটাই কোথায়, কেন যাব। আমি তখন বলতেছে তুই যদি বাড়ি থেকে না যাস তাহলে বড্ড বিপদে পড়ে যাবি। তো আমি বললাম যে কেন বিপদে পড়বো, কি হয়েছে, কেন তুমি এরকম করে বলতেছো। আমাকে তখন বলতেছে তোর সৎমা তোকে মেরে ফেলবে, হয়তো তোর খাবারের সাথে বিষ মিশাই দিবে, নাহলে যেভাবে হোক তোর মেরে ফেলবে, তুই এখান থেকে চলে যা। এবং উনি যে কথাগুলো বলে, উনি খুব কান্না করে করে বলতেছে। তো আমার তখন খুব মায়া লাগতেছে যে উনি এরকম করে বলতেছে। তাই আমি বললাম যে দাদি, আমি যাবো কোথায়, আমার তো মানে যাওয়ার মতো কোনো জায়গা নেই, আমি তো কোনো কিছু চিনি না, এবং আমি ছোটোবেলা থেকেই তো এই গ্রামে বড় হয়েছি তোমাদের সাথে, তা আমার তো আসলে কোনো পয় পরিচিত নাই যে কোথায় যাব। দাদি তখন আমাকে বলে আমার এক দুঃসম্পর্কের ভাই থাকে ঢাকায়, ও জুতার কারখানায় চাকরি করে, ওইখানে চলে যাবি। তাই আমি বললাম যে সে সময় কিন্তু মোবাইলের ব্যবস্থা ছিল না, মানে ছিল বাট আমাদের গ্রামের দিকে মোবাইল টোবাইল ছিল না।
পরে দাদি আমারে বলতেছে আমি আমার ভাইয়ের ঠিকানায় তোরে পাঠিয়ে দিই, আমার ভাই ঢাকা অমুক জায়গায় থাকে, তুই চলে যা। সেদিন রাতে দাদি আমাকে সারা রাত তার ঘরে রাখে এবং আমার মা আমার ভাইয়েরা আমাকে পাগলের মতো খুঁজতেছে। মানে আমি কোথায় গেলাম তারা আমাকে পাগলের মতো খুঁজতেছে, এখানে ওইখানে, মানে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সারা রাত আমি দাদির ঘরে ছিলাম। সকালে সূর্য মামা উঁকি দেওয়ার আগেই ফজরের পরে দাদি তখন আমাকে ঘর থেকে বের করে দিয়ে উনি নিজে আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসে। এবং সেদিন ওই সকালে ভোরের বাসে, ফার্স্ট ট্রিপের বাসে আমি তখন বরিশাল থেকে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা বলতে আমাদের প্রথমে আপনার ওই যে ইয়েতে আসতে হবে, ফেরিঘাটে আসতে হবে, মানে লঞ্চে আসতে হবে। তো লঞ্চ ঘাট আসি এবং আসার পরে ওই লঞ্চে উঠে আমি তখন ঢাকায় আসি। তো উনি দাদি আমাকে টাকা দেয় এবং ঠিকানা দিয়ে দেয়, ওই ঠিকানা অনুযায়ী একটা চিঠিও লিখে দেয়। তা আমি তখন ওই মানে লোকটার কাছে যাই এবং ওনার কাছে আমি খুব কষ্ট হয় আমার, আমি আসলে ঠিকানা বুঝতাম না, এই লোককে ওই লোককে দেখানোর পরে অনেক কষ্টের পরে একদিন এক রাত পরে আমি তখন ওই লোককে খুঁজে পাই এবং তিনি আমার বাবার বয়সী একজন লোক ছিল, মধ্য বয়সের চেয়েও বেশি। পরে ওনাকে এটা দেওয়ার পর উনি আমার বলে আচ্ছা ঠিক আছে, আমার বোন তোমারে পাঠাইছে, তা তুমি কি কাজ করতে পারবা? আমি তখন বললাম হ্যাঁ পারবো, পারবো না কেন, তো আমি পারবো, আমি ওকে দাদা করে ডাকতাম আর কি। তো আমি বললাম যে আমি পারবো। পরে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এই তুমি আমার সাথে যাইও। এরপর দিন উনি আমাকে ওই জুতার ফ্যাক্টরিতে নিয়ে গেল। তো আমি ওই দিন জুতার ফ্যাক্টরিতে গেলাম এবং জুতার ফ্যাক্টরিতে যাওয়ার পরে আমি ওইখানে কাজ করতে শুরু করলাম। তো আমার তখন একটা নতুন জীবন শুরু হলো এবং খুব সকালে সবার সাথে গোসল করি, খাওয়া দাওয়া করি এবং একটা সময় জুতার ফ্যাক্টরিতে যাই, ওইখানে কাজ করি, বিকেলে বা সন্ধ্যার পরে বাসায় ফিরে আসি। এই জীবনটা ভাই সত্যি অনেক ভালো ছিল। আমার ভালো জীবনের ভিতরে ওই জীবনটাই আমার সবচেয়ে সুখের জীবন ছিল। আমার সাথে ওরা প্রায় 6 থেকে 7 জনের মতো জুতার ফ্যাক্টরিতে কাজ করতো। আমরা সবাই একসাথে কাজে যেতাম এবং কাজ শেষ করে রাত্রেবেলায় বাসায় আসার পরে সবাই প্রচুর মজা করতাম, গান শুনতাম, মিউজিক বাজাতাম অথবা লুডো খেলতাম কিংবা বিভিন্ন ধরনের সুরলুক কইতো, কেউ আবার জিন ভূতের গল্প বলতো। রাত জেগে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতেই পারতাম না। এরকম করতে করতে আমার জীবন থেকে প্রায় আপনার 7 বৎসরের কাছাকাছি কেটে যায় এবং কীভাবে এই 7 বৎসর কাটে আমি ঠিক বুঝতেই পারি না। আমার কাছে মনে হয় 7 বৎসর আমার কাছে 7 দিনের মতো কেটেছে। এবং এরই মাঝে যে দাদি আমাকে ঢাকায় পাঠিয়েছে ওই দাদিও মারা যায়। তো দাদির মৃত্যুর খবর শুনে আমি ভেবেছিলাম গ্রামে যাব। তো আমারও তো ওই সময় হচ্ছে আমার শরীরের ভিতরে আপনার বিষ ফোঁড়া বলে একটা জিনিস আছে, বসন্ত যেটাকে বলে, এরকম বসন্তের গোটা ওঠে। এই জন্য আমি আর দাদিরে মাটি দেওয়ার জন্য যাই না। আর ওই 7 বছর আমি একটা বারের জন্য কিন্তু গ্রামে যাইনি। তো দাদির ওই ভাইয়ের কাছে আমি তখন এখানেই পড়ে আছি ঢাকাতে, জুতার ফ্যাক্টরিতে কাজ করি। তো গ্রাম থেকে আসা ঠিক দীর্ঘ প্রায় 7 বছর পরে একদিন আমার বড় ভাই করলো কি ঢাকাতে আসছে এবং অনেক খোঁজাখুঁজি করার পর আমার ঠিকানা বের করছে আমার সৎ ভাই। এবং বের করার পরে সৎ ভাই আমাকে জড়ায় ধরে কান্না করতেছে। তাই আমি বললাম যে ভাইয়া কান্না করতেছো কেন? পরে বলতেছে তুই তো আমার বাপেরই সন্তান, তা তুই এইভাবে কেন আমাদেরকে ছেড়ে চলে আসলি? তুই আমার সাথে চল, আমার মা তোরে কিছুই করতে পারবে না। আমি বললাম যে ভাই আমি যাবো না। পরে উনি খুব কান্না করতেছে এবং ওনার কান্নাকাটি দেখে মানে উনি যায় নাই, মানে সারাদিন কান্নাকাটি করে উনি রাতের বেলায় হোটেলে ছিল। তো আমার বন্ধু বান্ধব ওরা সবাই বলতেছে তোর মা যেমনই হোক তোর ওই সৎ ভাইটা অনেক ভালো, তুই নিঃসন্দেহে তোর সৎ ভাইকে বিশ্বাস করতে পারিস, তিনি তোকে কোনোভাবেই ঠকাবে না, তাকে বিশ্বাস করা যায়। আমি তখন বললাম যে দেখ আমি তো ওই দাদি আমাকে বললো আমাকে নাকি মেরে ফেলবে এবং এই জন্য আমি চলে আসছি। পরে বলে তোর সৎ ভাই তোরা কখনোই মারবে না, মানে যারা আমার সাথে থাকতো আর কি, দীর্ঘ যাদের সাথে প্রায় 7 বছরের মতো আছি, বুঝেন, একই খাটে একই রুমে একই কারখানায় কাজ করতাম। তো ওরা তো প্রত্যেকে আমার দেহের আত্মার আত্মীয় হয়ে যায়, এমন একটা সম্পর্ক। তা ওদের কথা আমি তখন ফেলতে পারলাম না। ওরা আমারে বললো হাবিব তুই যা, কোনো কিছুই হবে না, তুই নিশ্চিত থাক এবং তোর ওই সৎ ভাইটা অনেক ভালো। তো সবাই বুঝাইলো এবং যে দাদা ওইখানে ছিল যিনি আমাকে এখানে এনে কাজ দিয়েছে যথারীতি ইনিও আমাকে বললো যে না তোমার সৎ ভাইটা অনেক ভালো। তো পরে আমি আমার সৎ ভাইয়ের সাথে এই 7 বছরের জীবনের সমাপ্তি ঘটিয়ে, কর্মজীবনের সমাপ্তি ঘটিয়ে আমি তখন সেই লঞ্চে করে আবারও পুনরায় মানে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমি বরিশালে গিয়ে পৌঁছানোর পরে আমার সৎ ভাই উঠানের মধ্যে দাঁড়ায় আমার আম্মাকে বলতেছে খবরদার, আমি সাবধান করে দিচ্ছি আজকের পর থেকে তোমরা কেউ হাবিবের সাথে খারাপ ব্যবহার করবা না। হাবিব আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, আমি হাবিবকে দেখাশোনা করব। তোমরা কিন্তু হাবিবের সাথে কেউ কোনো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার এসব কোনো কিছু করবা না। তো এরপর আমার মনের ভিতরে একটা ভয় কাজ করতো যে আমার সৎ ভাই আমার কোনো ক্ষতি করে ফেলে কিনা। এই জন্য আমি সবসময় নিজেকে সেফটি বজায় রাখতাম। সন্ধ্যার পরে যদি আমার সৎ ভাই আমাকে ডাকতো আমি কোথাও যাইতাম না এবং রাতের বেলায় ঘুমানোর সময় দরজা টরজা ঠিক করে লাগায় ঘুমাইতাম এবং খাবার ওরা আমাকে দিলে আমি সাথে সাথে খাইতাম না, কোনো বিড়াল বা কুকুরে আগে খাওয়াইতাম, এরপর আমি নিজেই খাইতাম। এভাবে অনেক নিরাপত্তার সাথে আমি আমার প্রায় কয়েকটা মাস বাড়িতে থাকি। একটা পর যে আমার সৎ ভাই তখন হঠাৎ করে আমাকে বললো হাবিব তোর তো মোটামুটি ভালো বয়স হয়েছে, আমরা চাই তোকে বিয়ে করাই দিই।
এবং তোকে যদি বিয়ে করাই তাহলে তোর এই মানে একাকিত্ব জীবন থেকে মুক্তি পাবি, তুই তোর বউ নিয়ে ভালো থাকবি। তো আমি তখন ভাইয়ারে বললাম, ভাইয়ারে কিন্তু আমি ওই সময় মোটামুটি একটু বিশ্বাস করতে শুরু করি। তাই আমি বললাম যে ভাইয়া আমার তো আসলে যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমাকে কে বিয়ে করবে? আমার কোনো ইনকাম নাই, কামাই নাই, আমার ব্যাংকে কোনো টাকা নাই, কোনো পরিচিতি নাই। তো এই অবস্থার মধ্যে আমার এই বিয়েটা করবে, আমাকে তো কেউ বিয়ে করবে না। আমার ভাই তখন আমার বললো, বিয়ে করবে না এটা তোরা কে বললো? আমরা মেয়ে ঠিক করবো, তুই বিয়ে করবি। তো আমি আসলে রাজি হচ্ছিলাম না। একটা পর্যায়ে ভাইয়া তখন জোর করে আমাকে আমাদের এলাকার এক মেয়ে, নূপুর নামের এক মেয়েকে আমাকে বিয়ে করানোর জন্য ঠিক করলো। তো নূপুর নামের যে মেয়েটা আছে, ওর আগে একটা বিয়ে হয়েছে এবং ডিভোর্স হয়েছে হাজব্যান্ডের সাথে। তো ওই মেয়েটা খুবই গরিব ফ্যামিলির একটা মেয়ে, মানে যথেষ্ট গরিব কিন্তু সুন্দরী, মোটামুটি ভালোই সুন্দর ওর চেহারা, খুবই গরিব। তো এই মেয়েটার সাথে তখন আমার ভাই আমার বিয়ে ঠিক করলো। তো আমি তো সর্বোপরি ছিলাম মানে হতবাগা কপাল পর, আমার তো কোনো কিছুই ঠিক ছিল না। আমার জীবন তো এমনিতেই ভাঙাচুরা একটা জীবন ছিল। অ্যান্ড সে অবস্থার ভিতরে যখন আমার পরিবারের মানুষরা মানে আমার ভাই যখন এই জিনিসটা ঠিক করলো আমার জন্য, আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাইলে ওরে বিয়ে করি এবং ওর সাথে আমি আমার বাকি জীবনটা কাটাই, মানে সংসার জীবনটা কাটাই। মানে এরকম একটা চিন্তা ভাবনা তখন নিজের মাথায় আসলো এবং ওই চিন্তা ভাবনা থেকেই আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমি বিয়ে করবো। ভাইকে রাজি করালাম। সৎমায়ের সাথে কিন্তু আমি খুব বেশি একটা কথা বলি না, কারণ আমি ওনাকে খুব ভয় পাই যে, এবং উনি খুব ডেয়ারিং পার্সন ছিল, চেহারা টেহারা সব কিছু খুবই ভয়ঙ্কর ছিল। এই জন্য ওনার সাথে আমি খুব বেশি একটা কথাও বলতাম না। ওনাকে দেখলে আমি এক রাস্তা দেখলাম, অন্য রাস্তা দিয়ে হেঁটে যেতাম, ওনার সামনে খুব বেশি একটা পড়তাম না। এভাবে চলার পরে তখন এই নূপুর নামের ওই মেয়েটাকে আমাকে তখন ভাইয়া বিয়ে করায়, কিন্তু খুবই ছোটোখাটো আকারে। মানে মানে বলা হয় যে মনে হয় 2 থেকে 3 জন লোক খাওয়ায়, খুবই ছোট পরিহারে, একদম ছোট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে তখন আমি নূপুরকে বিয়ে করি। তা নূপুরকে বিয়ে করার পরে আমি তখন নূপুরকে নিয়ে আমার বাড়িতে চলে আসি এবং আমার বাড়িতে আসার পরে আমার ভাই তখন আমাকে আলাদা একটা ঘর বানিয়ে দেয়, মানে আলাদা একটা ঘর বানায়। তো আমি নূপুরকে বিয়ে করতে পারছি। আমি নূপুরকে বিয়ে করার পরেই না, আমি নূপুরকে একটু অন্যভাবে দেখতাম। মানে অন্যভাবে দেখতাম বলতে ঠিক এরকম, আমি নূপুরকে খুব যত্ন করতাম। যত্নটা ঠিক এরকম, ও ধরেন আমি ওর মাথা টিপে দিতাম এবং ওর প্রতি খুবই যত্নশীল ছিলাম। একটা স্বামী যেরকমভাবে তার ওয়াইফের প্রতি যতটা ভালোবাসা থাকে, নূপুরের প্রতি আমার ভালোবাসা আরও অনেক গুণ বেশি ছিল। এইভাবে 3 দিন 4 দিন সংসার করতেছে এবং 3-4 দিন পরে একদিন হঠাৎ করে নূপুরের জ্বর হয় আমার বিয়ের কয়েকটা দিন পরে। এবং জ্বর হওয়ার পরে আমি সারাটা রাত ঘুমাই নাই। আমি রাতভর নূপুরের মাথায় পানি দিয়ে যাচ্ছি, ওর সেবা যত্ন করে যাচ্ছি প্রচুর পরিমাণের। ওকে সেবা যত্ন করে প্রায় 2 দিন আমি অক্লান্ত পরিশ্রম করে ওকে সুস্থ করে তুলি। এবং 2 দিন পরে হঠাৎ করে নূপুর একদিন আমাকে বলতেছে যে, হাবিব তুমি আমাকে তালাক দিয়ে দাও, মানে ডিরেক্টলি। এটা বলার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে, এই নূপুর এটা তুমি কী বলতেছো? আমি তোমার তালাক দিব কেন? আমি তোমার বিয়ে করছি, অ্যান্ড বিয়ে করলাম মাত্র কিছুদিন হলো, এরই মাঝে তুমি তালাক চাচ্ছ? তুমি কেন? আমাকে বলে যে না, আমি আসলে তোমার বলতে পারবো না কেন তালাক দিতে হবে, কিন্তু তুমি জাস্ট আমাকে তালাক দিয়ে দাও। মানে আমার মুখের ভাষায় তখন আমি জাস্ট কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে ও তালাকটা চাচ্ছে কেন, মানে আমার কাছে তালাক চাওয়ার অ্যাকচুয়ালি কারণটা কি। আমি বললাম যে তুমি আমার খুলে বলো কী সমস্যা, কেন তোমাকে আমার তালাক দিতে হবে? মানে তালাক দেওয়ার মতো কোনো কাজ তো তুমি করো নাই, তুমি তোমাকে তালাকটা কেন দিব? ও তখন নিচের দিকে তাকিয়ে থেকে বলে, আমি একটা মিশনে বাসে আসছি, কিন্তু মিশনটা আমি সাকসেস করতে পারবো না, এই জন্য আমি চাই যে তুমি আমাকে তালাক দিয়ে বাসা থেকে বিদায় করে দাও। আমি তখন বললাম মিশন মানে? ও বলে না যে নূপুর কিসের মিশনে আসছো? মানে আমি তো জানি আর্মিরা মিশনে যায়, তা তুমি কিসের মিশনে আসলা যে তুমি আমার কাছে বলতে পারবে না? আমার কাছে বলো, আমি তো তোমার হাজব্যান্ড, কোনো সমস্যা নেই তো। আমাকে বলে না, আমি তোমাকে বলতে পারবো না, জাস্ট এটাই বলবো যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করবো না। এভাবে আমি তাকে খুব বোঝানোর পরে এর পরের দিনও তখন কেঁদে কেঁদে আমাকে বলে যে, হাবিব তুমি জানো যে কেন কেন আমাকে তোমার বাড়িতে বউ সাজিয়ে নিয়ে আসা হয়েছে? আমি তখন বললাম কেন? বলে তোমার বড় ভাই আর তোমার মা মিলে আমাকে এই বাড়িতে এনেছে 3 লক্ষ টাকার বিনিময়, এবং তারা আমাকে 3 লক্ষ টাকা দিবে আর আমি তোমাকে হত্যা করব। আমি বললাম মানি? বলে হ্যাঁ, তোমার ভাই খুব ভয়ে আছে, তোমার অন্য ভাই বোনেরা এবং তোমার মা খুব ভয়ে আছে যে তুমি যদি কখনো তোমার বাপের সম্পত্তি দাবি করো, এবং তোমার বাপের তো অগাধ সয় সম্পত্তি, সেই সম্পত্তির মালিক তুমি হয়ে যাবা। তুমি এখন ঢাকায় আছো, ভালো আছো, যে কোনো সময় বাড়িতে আসবা এবং বাড়িতে এসে তুমি সেই সম্পত্তি দাবি করবা, এবং সম্পত্তি দাবি করে তুমি যদি কোনোভাবে সম্পত্তি নিয়ে চলে যাও তাহলে কেমন হবে? এই জন্য তোমার মা আর তোমার ভাই মিলে মানে আমাকে ঠিক করছে যে তোমাকে মেরে ফেলার জন্য।
আমি তখন বললাম, তো তুমি আমাকে মারবা কিভাবে? ও বলে, মারার পরিকল্পনাও তোমার মা শিখিয়ে দিয়েছে, এবং আমি তোমাকে যেভাবে মারবো এভাবে তোমার মাও দোষী হবে না, তোমার ভাইও দোষী হবে না, আমিও দোষী হব না। এটা একটা আত্মহত্যার মতো হবে। মানে বিষয়টা ছিল এরকম, আমাকে মেরে তারা ফাঁসিতে ঝুলায় রাখবে। এবং ও বলতেছে যে আমি কিছুদিন, ও আমার সাথে খুব, আমার মা ওকে শিখিয়ে দিল যে কিছুদিন ওর সাথে খুব ঝগড়া করবি এবং এত পরিমাণে টর্চার করবি, এত পরিমাণে জ্বালাবি, এত পরিমাণে ঝগড়া করবি যাতে সবার কাছে তোর সম্বন্ধে বিচার দেয় যে তুই ভালো না, তুই খারাপ, এই সেই। এরপরে রাতের বেলা একদিন ওকে মেরে ফেলবি, এরপরে ফাঁসিতে ঝুলিয়ে রাখবি যাতে গ্রামবাসী সবাই মনে করে যে বউয়ের যন্ত্রণায় হাবিব ফাঁসি দিয়েছে। আমি তখন বললাম, তারপরে তো তুমি বিপদে পড়বা। ও বলে, না, আমি কিসের বিপদে পড়বো? এই মিশনটা সাকসেস করার জন্য তোমার বড় ভাই আমার বাবাকে 3 লক্ষ টাকা দিবে, সেটাও বলেছে। আমি তখন বললাম, বাহ, যে ভাইকে বিশ্বাস করে, যে মাকে বিশ্বাস করে আমি আজকে 7 বছর পর ঢাকা থেকে বরিশালে ফিরে আসলাম, তারা আমার সাথে এত বড় বেইমানি করতে পারবে? মানে মনের অজান্তে তখন চোখ থেকে জল বেরিয়ে গেছে। তখনই নূপুর আমাকে বলতেছে, তুমি কান্না করতেছো কেন? আমি তো তোমাকে মারি নাই, আর আমি যদি তোমাকে মারতাম তাহলে তো এগুলো বলতাম না। আমি তখন কান্না করতে করতে নূপুরে বলতেছি, নূপুর, আমার কেমন জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। এই পৃথিবীটা একটা বেইমানের কারখানা, এই পৃথিবীটা একটা প্রতারকের রঙ্গমঞ্চ। বিশেষ করে এই দুনিয়াতে আমি থাকতে চাই না। আমি তোমার কাছে অনুরোধ করে বলি, আমার ভাই আর আমার মা যেটা বলেছে তুমি সেটাই করো। তুমি আমাকে হত্যা করে ফেলো, আর আমাকে হত্যা করে তুমি ফাঁসিতে ঝুলাই দাও যাতে সবাই মনে করে আমি আত্মহত্যা করে মারা গেছি। কালকে থেকে আমি তোমার সাথে ঝগড়া করব, প্রচুর ঝগড়া করব। ও তখন আমার চোখের পানিগুলো মুছিতে আমার কপালে একটা চুমু দিয়ে বলে, হাবিব, আমি কখনোই জানতাম না যে তুমি এতটা ভালো। তুমি যে এতটা ভালো এটা আমি কখনোই জানতাম না, কিন্তু তোমার ওই ভালো রূপটা দেখার পরে বিশ্বাস করো আমি সব কিছু ভুলে গেছি। আমি বললাম, আমার মা, আমার ভাই যে কন্ট্রাক্ট তোমার সাথে করেছে, ওই কন্ট্রাক্টটা সাকসেস হলে তো তুমি 3 লক্ষ টাকা পাবো। ও আমাকে বলে, হ্যাঁ, কন্ট্রাক্ট আমি ঠিকই সাকসেস করব এবং 3 লক্ষ টাকা আমি ঠিকই নিব, কিন্তু তুমি জাস্ট চুপ থাকবা। আমি বলে, আমি চুপ থাকবো মানে কীভাবে চুপ থাকবো? আমাকে বলে, আমি যা করব তুমি শুধু আমার সাথে হ্যাঁ হ্যাঁ করে যাবা। আমি যেটাই করব তুমি শুধু আমার সাথে হ্যাঁ 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 এসব করে যাবা। মানে আমরা যে কোনো প্ল্যানিং করতেছি বা আমরা যে কোনো কিছু করতেছি, এটা যাতে কোনোভাবেই তোমার সৎমা বা তোমার ভাই বুঝতে না পারে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। আমি তখন বললাম, আইডিয়া? কি আইডিয়া? ঠিক তখনই আমাকে বলতেছে যে আমি তোমার আম্মার সাথে এবং তোমার ভাইয়ের সাথে পুনরায় আবারও কথা বলবো, এবং কথা বলে আমি তাদেরকে বুঝাবো। বুঝিয়ে আমি তাদেরকে এইটা বলবো যে যদি আমি এইভাবে হাবিবকে মেরে ফেলি, ধরেন প্রথমে মারলাম, এরপরে আমি আবার ওরা আত্মহত্যা করাইলাম, কোনো না কোনোভাবে যদি লাশ পোস্টমর্টেম করা হয় এবং সেই পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু চলে আসবে যে কিভাবে হাবিব মারা গেছে, সেখানে কিন্তু আমি আপনারা সবাই ফাইসা যাব। এর চেয়েও বেটার হয় কি, আমি হাবিবকে পাগল বানাইয়া বাড়ি থেকে বের করে দিই, এবং সারা জীবনের জন্য যদি হাবিব পাগল হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই। ও পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে, আপনাদের সয় সম্পত্তির কোনো ভাগাভাগি হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম, তার মানে কি তুমি আমাকে পাগল বানাই দিবা? ও আমাকে বলে, আরে না, আমি তোমার পাগল বানাবো না। আমি তোমার আম্মাকে বলবো আমার কাছে এমন একটা প্রাণীর মাংস আছে, যে মাংসটা আমি তোমাকে যদি খাওয়াই, তুমি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবা, এবং পাগল হয়ে তুমি জাস্ট আমাকে একটা হেল্প করতে হবে, করতে পারবা? আমি বললাম, হ্যাঁ পারবো, কি হেল্প করতে হবে বলো? ও বলে, তুমি কি অভিনয় করতে পারো? আমি বললাম, তো জীবনে কখনো অভিনয় করিনি, কীভাবে অভিনয় করতে আমি তো জানি না। ও আমাকে বলে, তুমি জাস্ট পাগলের ভূমিকায় অভিনয় করবা। আমি একদিন তোমাকে এই মাংসটা খাওয়াবো, এবং যেদিন খাওয়াবো আমি তোমাকে ভালো মাংসই খাওয়াবো, বাট তোমার আম্মাকে বলবো যে না, আমি তোমাকে সেই মাংসটাই খাওয়াচ্ছি যেটা খেলে তুমি পাগল হয়ে যাবা, এবং ওই মাংসটা খাওয়ানোর পর থেকে তুমি কয়েকটা দিন জাস্ট পাগলের ভূমিকায় অভিনয় করবা। আমি বলি, কেমন? ও বলে, তুমি জাস্ট পাগলামি করবা, যাকে তাকে কামড়িয়ে ধরবা, কাপড় খুলে ফেলবা, একটু পাগলামি করবা, এবং এরকম করে 3-4 দিন পাগলামি করে একদিন তুমি হঠাৎ করে বাড়ি থেকে চলে যাবা। আমি বললাম, বাড়ি থেকে চলে কোথায় যাব? ও বলে, তুমি ঢাকায় চলে যাবা। ঢাকায় গিয়ে তুমি আগে যেখানে চাকরি করতে সেখানে না, নতুন কোনো একটা জায়গায় যাবা। আমি বললাম, তারপর? বলে, নতুন কোনো একটা জায়গায় গেলে পরে আমি তখন তোমার ভাই আর তোমার মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে নিব, যেহেতু 3 লক্ষ টাকা তাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি তাদের কাছ থেকে টাকাটা নিব, এবং টাকাটা নেওয়ার পরে দেন আমি তোমার কাছে ঢাকায় চলে যাব। এরপর আমরা দুজন ঢাকায় একসাথে থাকবো, অ্যান্ড সব কিছু ভুলে আমরা নতুন একটা সংসার করব। ওর এই প্ল্যানিংটা তখন আমার খুব ভালো লাগলো, বাট আমি তখন তারা বললাম যে, নূপুর, তুমি যে প্ল্যানিংটা করেছো, প্ল্যানিংটা আমার খুব পছন্দ হয়েছে, এবং প্ল্যানিং ঠিক আছে, কিন্তু এই প্ল্যান অনুযায়ী কাজ করলে তো তুমি সাকসেস হবা কিনা তা তো জানি না। কারণ আমার মা আর আমার বড় ভাই খুব চালাক, তারা তো বলেছে আমাকে মেরে ফেলার জন্য। মেরে না ফেলে আমাকে পাগল বানাবে, তারা কি রাজি হবে? তারা তো হয়তো রাজি নাও হতে পারে। ও আমাকে বলে, রাজি হবে কি হবে না এটা আমার বিষয়, কিভাবে রাজি করায় তো এটা আমি জানি, তুমি টেনশন করো না। এরপরই নূপুর করলো কি, একইভাবে আমার আব্বা, আমার মা
আর আমার বড় ভাইয়ের সাথে কথাবার্তা বললো, এবং একদিন পরেই নূপুর আমাকে জানালো যে তারা ওই প্রস্তাবে রাজি হয়েছে, এবং তারাও এটা শুনে খুব খুশি হয়েছে যে এভাবে যদি মেরে ফেলি তাহলে হয়তো তারা আইনে কোনো ঝামেলায় পড়তে পারে। তারা নিজেরাই বললো, তো এই জন্য বললো যে ঠিক আছে তুই পাগল বানায় দে, এবং তুই যদি ওরা পাগল বানায় ঘর থেকে বের করে দিতে পারিস তাহলে আমরা তোর সাথে আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে ওই কন্ট্রাক্টটা দিয়ে দিব। একইভাবে আমি আসলে ভাই জীবনে কখনো অভিনয় করিনি, অভিনয় কিভাবে করে আমি সেটা জানিও না, শুধু টিভির পর্দায় নায়ক নায়িকাদের অভিনয় দেখতাম, কিন্তু বাস্তব জীবনে যে আমাকে এরকম অভিনয় করতে হবে আমি সেটা বুঝতে পারিনি। তবে আমি খুব নিখুঁতভাবে অভিনয় করি। যেদিন নূপুর আমাকে খাওয়ায় সেদিন সে আমাকে ইশারা দেয়, এবং ওই দিন আমার মা ভাই সবাই আমরা একসাথে খাবার খেতে বসি, তখন নূপুর একটা শুকনো মাংস, অনেক শুকনো একটা মাংস আমাকে তখন খেতে দেয়, আমাকে বলে এই মাংসটা করে খুব টেস্টি, এবং আমার মায়ের সামনে খাওয়ায়। এবং ওই মাংসটা খাওয়ানোর পর দিন থেকে রাতের বেলায় নূপুর আমাকে বলে কালকে থেকে তুমি একটু চুপচাপ থাকবা, কারোর সাথে কথা বলবা না, ঘরের মধ্যে বসে থাকবা, কেউ কোনো প্রশ্ন করলে উত্তর করবা না, কেমন জানি একটু অদ্ভুত অদ্ভুত কোনো একটা ভাব প্রকাশ করবা। আমি বললাম ওকে ওয়েল ডান, আমি করব। তো দেখা গেল যে এরপর দিন থেকে আমি কারোর সাথে খুব বেশি একটা কথা বলি না। আমার মা এসে আমাকে জিজ্ঞেস করে হাবিব, আমি মায়ের দিকে তাকাই না, ভাইয়ের সাথে কথা বলি না, তখনই তারা বুঝতে পারছে যে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। তার 2 দিন পরে আস্তে আস্তে আমি তখন মাথার চুল চুলকাতে থাকি, হাত চুলকাতে থাকি, এবং নিজের শরীর থেকে নিজে হচ্ছে দুর্গন্ধ জায়গাগুলোতে আমি জিব্বা লাগাই, বা একটা পাগলে যে ধরনের কাজগুলো করে আমি সে ধরনের কাজগুলো শুরু করি। এবং এটা দেখার পর আমার মা আর বড় ভাই অত্যাধিক খুশি হয়, তারা মনে করে কাজে লেগে গেছে। একইভাবে তারা নূপুরকে অনেক আদর সমাদরও করতে শুরু করে। এভাবে 1 সপ্তাহের মাথায় আমি নিজেকে সম্পূর্ণ পাগল প্রমাণ করি আমার পুরো গ্রামবাসী, এলাকাবাসী এবং আমার মা আর আমার বড় ভাইয়ের কাছে। তারা সবাই তখন বুঝতে পারে আমি পাগল হয়ে গেছি, এবং পাগলের এক পর্যায়ে তারা আমাকে শিকল দিয়ে পর্যন্ত বেঁধে রাখে আমার বউ, এবং আমার বউ আমাকে টাকা দেয়, সব কিছু ঠিক করে আমাকে বলেছে আমি তোমাকে শিকল খুলে দিব, তুমি চলে যাবা। এবং একদিন রাতের বেলা আমার বউ আমার শিকল খুলে দেয়, আমার ভাই এবং আমার মা এর সাথে ঠিক থাকে, তারাই বলে এবার শিকল খুলে দাও, চলে যাক, কারণ ও চলে গেলেই তো আমরা বেঁচে যাই। পরে আমার হাতে পায়ের ওই শিকলটা খুলে দেয়, খুলে দিলে পরে আমি তখন চলে যাই। এবং আমি আমার গ্রাম বের হওয়ার পরেই আমার বউ বলে অন্য জায়গায় আমার জন্য জামা কাপড় টাকা সব কিছু রেখে যায়। আমি সেখান থেকে আমার কাপড় চোপড় পরিবর্তন করে খুব সুন্দর করে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়ে আমি আগে যে কারখানায় চাকরি করতাম সেই কারখানায় যাই, এবং সেই কারখানা থেকে আমার এক আমাদের সাথে কাজ করতে এক ছেলের মাধ্যমে আমি তখন ওদের গ্রামের বাড়িতে চলে যাই। ওদের গ্রামের বাড়ি ছিল গাজীপুরে। ওই গাজীপুরে যাই, এবং গাজীপুরে যাওয়ার পরে নূপুরের সাথে আমি ফোনের মাধ্যমে ওই ছেলেকে দিয়ে কথা বলাই, এবং কথা বলার এক পর্যায়ে নূপুর তখন বলে ও ঢাকাতে চলে আসবে। তার কিছুদিন পরে নূপুর আমার আব্বা আম্মা, আমার মা আর আমার বড় ভাইয়ের কাছ থেকে কন্ট্রাক্টের যে টাকাটা ওই 3 লাখ টাকা নূপুর নিয়ে নেয়। নূপুর তার বাবাকে দেয় না, এবং নূপুর আগেই বলেছে আমার বাবাকে টাকা দিলে তার আমি পাবো না, আমি একটা বিয়ে করছি, আমার জীবন তো এমনিই শেষ, তো টাকাটা আপনারা আমারে দিবেন। তো তখন ওই নূপুরকেই 3 লক্ষ টাকা দেওয়া হয়, এবং নূপুর ওই টাকাটা নিয়ে ডিরেক্টলি হচ্ছে গাজীপুর আমার ওই বন্ধুর বাড়িতে আসে। এবং আসার পর আমি তখন সেই বাড়িতেই থাকতে শুরু করি, এবং এই বিষয়টা পরিপূর্ণভাবে আমার ওই বন্ধুকে জানায়। আমার বন্ধু তখন ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে ও এলাকাতে এসে দোকানদারি করে। তো ওরে সব কিছু বলার পরে ও তখন বলে যে ঠিক আছে তাহলে আমার বাসায় থাক। ওর বাসায় আমরা বেশ কয়েকদিন ধরে থাকি। আর এদিক দিয়ে নূপুরের পরিবারও কিন্তু নূপুরে খুঁজতেছে, নূপুরও হঠাৎ করে বাসা থেকে উধাও, এবং বাসা থেকে না উধাও বলতে নূপুর আসার পরে, ঢাকা আসার পর ওর বাবারে ফোন করে দেয় যে আমি ঢাকায় আসছি, আমি চাকরি করবো, গার্মেন্টসে চাকরি করবো, এটা বলো বাসা থেকে চলে আসে। কিন্তু ওর বাবা ওর সাথে খুব রাগারাগি করে 3 লক্ষ টাকা নিয়ে যে তুই টাকাটা আমাকে দিলি না কেন। এটা নিয়ে বাপ এবং মেয়ের মাঝে খুব ঝামেলা হয়। একবার যে আমার বন্ধু তখন বললো যে একটা কাজ কর, এখন তোর কাছে যেহেতু কিছু মোটা অঙ্কের টাকা আছে, ব্যবসা বাণিজ্য তো অবস্থা খুব ভালো না, আর বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব করুণ, কোথাও ব্যবসা বাণিজ্য করতে যাবে এই টাকাটা নষ্ট হবে, তা এর চেয়েও বেটার হয় কি যে তুই একটা কাজ কর, তুই এই টাকাটা দিয়ে তুই দেশের বাইরে চলে যা। আমার বন্ধু তখন আমাকে এটা আইডিয়া দিল। তো 3 লক্ষ টাকার মধ্যে আমাদের আবার 20-30 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে। হিসাব করতে গেলে আছে মাত্র 2.5 লাখ টাকা। তা আমি তখন বললাম যে 2.5 লাখ টাকা দিয়ে আমি কিভাবে বিদেশ যাবো, 2.5 লাখ টাকা দিয়ে তো বিদেশ যাওয়া সম্ভব না, আর বিদেশ গেলে আমি নূপুরে বা কোথায় রেখে যাব। পরে নূপুর বললো তুমি যদি বিদেশ যাও তাহলে আমি বাড়িতে চলে যাব। তো আমার বন্ধু তখন আমাকে সহযোগিতা করলো। ওর সহযোগিতার মধ্যে ইভেন ও আমাকে 50,000 টাকা ধারও দেয়। ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে কম টাকার ভিতরে আমি তখন আরবের একটা দেশ আছে, নাম হচ্ছে ওমান, আমি তখন ওই ওমানে যাওয়ার পরিকল্পনা করি, এবং আমার ওই বন্ধু নিজেই আমার ভিসা থেকে শুরু করে যা যা কিছুর প্রয়োজন হয় সব কিছু ঠিকঠাক করে দেয়।
ওর সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা সময় আমি তখন ওমানে যেতে সক্ষম হই, এবং এরই মাঝে যতদিন ধরে আমি বাংলাদেশে ছিলাম কোনোভাবে আমার ভাই, আমার মা কিংবা আমার পরিবারের অন্য সদস্যদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করিনি। তাদের কাছে আমি নিজেকে সম্পূর্ণভাবে হাইড রেখেছি। তারা সবাই মনে করতেছে আমি হয়তো পাগল হয়ে চলে গেছি কোথাও, আমি আর কখনো বাড়িতে ফিরবো না, এটাই তারা মনে করে। এবং একটা পর্যায়ে আমি তখন বিদেশে চলে যাই, এবং ওমানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাকে যেই কাজের কথা বলে নেওয়া হয় সেই কাজটাই কিন্তু আমি পাই, এবং কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। এক পর্যায়ে নূপুর তখন বাড়িতে চলে যায়, মানে বাড়িতে বলতে ওর বাবার কাছে চলে যায়, এবং ওর বাবার কাছে চলে গিয়ে ও আসলে ওখানে শান্তি পাচ্ছিল না। প্রতিটা মুহূর্তেই ওর বাবা ওর সাথে ঝগড়া করে ওই 3 লক্ষ টাকা নিয়ে, যে তুই তাদের কাছ থেকে 3 লাখ টাকা নিলি, এই টাকা কি করলি? ওই টাকার জন্য ওর বাবা ওর গায়ে পর্যন্ত হাত তোলে। তো আমি আস্তে আস্তে করে টাকা পাঠাচ্ছি, টাকা দিতেছি। এইভাবে দীর্ঘ প্রায় 3 বছরের মতো আমি ওমানে থাকি। তা 3 বছর ওমানে থাকার পরে এরই মাঝে শুরু হয় এক ভয়ানক ভয়ানক কাম বলতে ঠিক এরকম, আমার যে ভাইরা আছে, আমার বোনগুলোর তখন বিয়ে হয়ে যায় সবাই, আর আমার ভাইরাও সবাই বিয়ে করে ফেলে। এবং ভাইরা বিয়ে করে ফেলে কেউ আর আমার মাকে ওভাবে মূল্যায়ন করে না, মানে মায়ের ওষুধের খরচ দেয় না, মাকে থাকা খাওয়ার খরচ দেয় না, খুবভাবে মাকে নির্যাতন করে, মানে আমার ওই বড় মাকে। তো এই জিনিসগুলো নূপুর দেখতো। নূপুর কিন্তু বরাবরের মতো খুবই আবেগী একটা মেয়ে ছিল। ওর মনে যে কোনো মানুষ হোক, ওর শত্রু হোক, কিন্তু ওই শত্রুর জন্য না ওর মনে খুব আবেগ কাজ করতো, খুব ইমোশন কাজ করতো। তো দেখা গেলো যে ও খুব কান্নাকাটি করে, মানে আমাকে ফোন করে বলে যে হাবিব, তোমার আম্মার এই অবস্থা, এখন তোমার আম্মাকে আমি কি মানে একটু সেবা যত্ন করতে পারি? তাই আমি বললাম যে না, উনি তোমার ইচ্ছা, ওরকম করে আমি তাকে বলি। এবং একটা পর্যায়ে মানে নূপুর কিন্তু তার বাড়িতে আলাদা একটা ঘর বানায়, যে ঘরে নূপুর একাই থাকতো। তো আমার ভাইয়েরা আমার সৎমারে খাবার দিত না, মানে আমার সৎমাকে সাথে রাখতো না, খুবভাবে নির্যাতন করতো, একটা ভালো কাপড় দিত না। মানে এক কথা বলতে গেলে আমার ওই বড় মাকে ওষুধ বড়ি পর্যন্ত কিনে দিত না। পরে নূপুর করলো কি, আমার ওই বড় মাকে তখন আমাদের বাসায় নিয়ে আসলো, মানে ও যে ঘরে থাকে ওই ঘরে আনলো। এবং ঘরে আনার পরে ও তখন আমার বড় মায়ের অনেক সেবা যত্ন করতে শুরু করলো। দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন পরে নূপুর আমাকে ফোন দিয়ে বললো যে হাবিব, আসলে তোমার মা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো ওনার মনে আগের মতো তোমাকে নিয়ে খারাপ কোনো বিষ নেই। উনি সবসময় কান্নাকাটি করে আমাকে বলে আমি হাবিবের উপরে অন্যায় করেছি, হাবিবের উপরে অত্যাচার করেছি, এবং এজন্যই হয়তো আজ আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে। আমি আমার যেই সন্তানগুলোর জন্য হাবিবকে পাগল বানিয়ে বাসা থেকে বের করে দিয়েছি, বাড়ি থেকে বের করেছি, আমার সেই সন্তানগুলি আমাকে আজ লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। এর চেয়েও বড় কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা আমার জন্য আর কিছু হতে পারে না। এই কথাগুলো বলে বলে আমার মা তখন নূপুরের কাছে কান্নাকাটি করে। একটা সময় নূপুর আমাকে বলে, আমি কি তোমার মাকে বলে দিব যে তুমি বিদেশে গেছো? আমি বললাম এখন বলে দিলে তো কোনো সমস্যা নাই, যে তুমি বিদেশে চলেই আসছি, অ্যান্ড এখন এটা বললে তো আর কোনো প্রবলেম আমার মা করতে পারবে না। ও আমাকে বলে, জানো তোমার মা তোমার জন্য খুব কান্না করে, উনি নামাজ পড়ে, এবং নামাজ পড়ে উনি নামাজের বিছানায় বসে বসে খুব জোরে জোরে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ আমার হাবিব যেখানেই থাকুক, হাবিব যাতে আমার কোলে ফিরে আসে, আল্লাহ আমি যাতে মরার আগে একবার আমার ছেলেকে দেখতে পাই, আল্লাহ আমি যাতে তার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে পারি। এরকম করে করে নাকি নামাজের বিছানায় মনে যেতে আমার মা নাকি কান্নাকাটি করে। এবং এই দৃশ্যগুলো নূপুর দেখে, এবং নূপুর আমাকে বলে যে আমার তোমার আম্মুর জন্য খুব কষ্ট হইতেছে, বিশ্বাস করো তোমার আম্মা খুব ভালো মনের একজন মানুষ, এবং আমার মানে ওনার মনে আমাকে নিয়ে কোনো মানে তোমাকে নিয়ে এক বিন্দু পরিমাণেরও কোনো আর অভিযোগ নাই, এবং তিনি তোমার সাথে কথা বলার জন্য খুবই পাগলামি করতেছে। এবং উনি মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন খোনারের কাছে যায় তোমার সন্তানের জন্য, যে তোমাকে ভালো করা যায় কিনা, তোমাকে ফিরে আনা যায় কিনা। এরকম করতে করতে একদিন শুক্রবারে রাতের বেলায় আমি আমার বউ নূপুরের সাথে কথা বলতে বলতে, ফোনে কথা বলতে বলতে একটা সময় বললাম যে ঠিক আছে তুমি আমার মায়ের কাছে দাও। ও তখন বলে যে দিলে কোনো যদি আমি বললাম তুমি দাও, কিছু হবে না। এরপরে আমার মায়ের কাছে ফোনটা দিল নূপুর, দেওয়া মতো আমি যখন মা বলে ডাক দিলাম, উনি তখনই কান্না করতে শুরু করলো, মানে খুব কান্না করতেছে। আমি বললাম মা কান্না করতেছো কেন? ও আমাকে বলে যে আমি তোর অনেক কষ্ট দিয়েছি, মানে আমি বড় মা বলতাম আর কি, ওই দিন আমি ঠিক ডিরেক্টলি মা বলি, বড় মা বলি না। তো যেহেতু আমার বউ আমাকে এমন করে বললো যে উনি আমার জন্য এত কষ্ট করতেছে, তো ওই দিন আমি ডিরেক্টলি মা বলে ডাকলাম। পরে আমি খুব কান্না করলাম, ওই মোবাইলের পক্ষ থেকে ওইদিকে আমি খুব কান্না করতেছি, এবং এদিক থেকে আমার মাও খুব কান্না করতেছে। এবং তুমি কান্না করো না, উনি আমাকে বলো আমি তোরে কত কষ্ট দিয়েছি, আজ যদি নূপুর না থাকতো তাহলে আমি কোনোদিন তোরে পাইতাম না, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি তোরে পাইছি, তুই যে বেঁচে আছিস, তুই যে ভালো আছিস, তুই যে বিদেশে গিয়েছিস, বাবা এতে অনেক খুশি, আমি আর তোর কাছে কিচ্ছু চাই না। এরপরে আমার সৎ মায়ের সাথে আমি এতটাই ভালো হয়ে গেলাম যেটা বলার মতো না।
এবার এক কান দুই কান হতে হতে এই কথাগুলো আস্তে আস্তে করে লোকমুখে ছড়িয়ে যাচ্ছে, মানে সবার কানে কানে পৌঁছে যাচ্ছে যে আমি আসলে বিদেশে গিয়েছি, আমি বিদেশে আছি। এবং এইটা মোটামুটি সবাই জেনে গেছে। শুধু সবাই না, আমার বড় ভাই তারাও তখন বিষয়টা জানতে পারছে যে নূপুর আমার মায়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে বেইমানি করে আমাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। পাগলের অভিনয় আমি করেছি। মোটামুটি আমার বউ যা প্ল্যানিং করেছিল সম্পূর্ণ প্ল্যানিংটা তখন এলাকাতে বাস্তব হয়ে গেছে। এটা জানার পরে সবাই তখন নূপুরকে খুব ভালোভাবে দেখে এবং বলে যে এই মেয়েটা অনেক ভালো কাজ করেছে, এইরকম ভালো কাজ আসলে দুনিয়াতে হতে পারে না। সবাই নূপুরকে অনেকভাবে করে নেয় যে না, তুমি কাজটা অনেক ভালো করেছো। তো এরকম করে আমার বড় ভাইরা যখন বিষয়টা জানতে পারে যে আমি বিদেশ চলে গেছি, ইভেন আমি বিদেশে ভালো আছি, আমার বউয়ের জন্য টাকা পয়সা পাঠাচ্ছি এবং আমার সৎমা আমার বউয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এগুলো জানার পরে আমার ভাইরা তখন আস্তে আস্তে কি আমার সৎমাকে আগে যেরকম ইগনোর করতো, অবহেলা করতো, খাবার দিত না, ওষুধ দিত না, তাকে মা বলে ডাকতো না, তারা তখন কি করে আস্তে আস্তে করে আমার ওই বড় মায়ের কাছে আসতে শুরু করে। বড় মায়ের কাছে আসতে শুরু করে এবং আমার বউয়ের সাথে, নূপুরের সাথে ঝগড়া করে যে আমাদের মা, তুমি এত ভাগ বসাও কেন। এবং আমার বড় ভাইয়ের বউ ভালো কোনো খাবার রান্না করলে এসে আমার মাকে দেয়। আমার মেজো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ এবং আমার বোনেরা সবাই আমার আম্মার জন্য খুব পাগল হয়ে যায়। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, 1 মাসের মাথায় আমার বড় ভাই তখন একরকম গ্রামে দরবার ডাক দেয়। গ্রামে দরবার ডাক দিয়ে গ্রামের সমস্ত দরবারের সামনে আমার মায়ের পা ধরে চিৎকার করে কান্না করে যে মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার ঘরে চলো। তো এমন করে তখন করে কি, আমার মাকে তখন তারা নিয়ে যায়, আমার বড় ভাইরা নিয়ে যায়। তো শুধু যে নিয়ে যায় তা না, একেবারে যে চলে যায় আমার মা তা না, আমার মা মাঝে মাঝে এসে আমার বউয়ের কাছেও থাকে এবং আমার বউয়ের সাথে আমার মায়ের খুবই মধুর একটা সম্পর্ক হয়। আমার বউয়ের সাথে কিছুদিন থাকে এবং আবার আমার ওয়াইফের কাছেও থাকে এবং গিয়ে তার ছেলেদের কাছেও থাকে, তার মেয়েদের কাছেও থাকে। 2 ঘর মিলিয়ে আমার মা খুব ভালো আছে। এভাবে দীর্ঘ অনেকগুলো বৎসর আমি ওমানের মাটিতে থাকি এবং অনেকগুলো বৎসর পরে আমি তখন বাংলাদেশে আসি। তো এরই মাঝে কিন্তু আমার বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয়নি। আমরা কিন্তু দীর্ঘ বৎসর ধরে একসাথেই ঢাকাতে গাজীপুরে ছিলাম, কোনো সন্তানাদি হয়নি। এবার আমি ছুটিতে বাংলাদেশে আসি। বাড়িতে আসার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, সবাই বলে যে আমি পাগল হয়ে গেছিলাম। তো এটা ওটা নিয়ে অনেকেই কথাবার্তা বলে। যাই হোক, আমি তখন আমার বউ যে ঘরটা বানিয়েছিল নূপুরকে নিয়ে ওর বাবার বাড়িতে আমি তখন উঠি এবং সেখানে আমি নূপুরকে নিয়ে খুব ভালো আছি এবং আমার মাও আসে আইসা আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়। উনি আমাকে বলে যে আল্লাহর রাস্তায় তুই আমাকে মাফ করে দে, আমি তোর মনে অনেক কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছি যে আমি নিজেকে ক্ষমা করতে পারতেছি না। যখনই আমার এই কথাগুলো মনে হয় আমি মারে ছড়াই ধরি যে মা, আমার মা তো মরেই গেছে, এখন তো তুমি আমার মা, এরকম করে বলো না। তো আমি তখন আমার ওই সৎ মায়ের জন্য বাজার সাদার থেকে শুরু করে খুবভাবে করি। এভাবে আমি দীর্ঘ 4 মাসের মতো বাংলাদেশে থাকি অ্যান্ড 4 মাস পরে পুনরায় আমি আমার ছুটি শেষ হয়ে যায়, আবারও আপনার ওমানে চলে যাই। তো আমি যেখানে কাজ করতাম ওই কোম্পানিটা অনেক ভালো ছিল, স্যালারি খুব ভালো দিত, থাকা খাওয়ার ব্যবস্থা খুবই ভালো ছিল। এখন দেখা গেল বারবার আমার সৎ মা আমারে বলতেছে যে তোর ভবিষ্যৎটা কি, তোর ওয়াইফের ঘরে সন্তান হয় না, তোর বিদেশে থাকার দরকার নেই, তুই বাড়িতে চলে আয়। এবং নূপুরও আমাকে একই কথা বলতেছে যে আমার আসলে বাড়িতে একা থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা বিরক্ত করে এবং অনেকেই ডিস্টার্ব করে, আর তাছাড়া আমাদের কোনো সন্তানাদি হয় না, বহু বছর হয়ে গেছে আমরা বিয়ে করছি, কোনো বাচ্চা কাচ্চা নাই, তুমি দেশে চলে আসো একবারে। তো এইভাবেই নূপুর আমাকে প্রেশার দিতেছে যে তুমি দেশে চলে আসো, দেশে চলে আসো। তো আমি আমার কফিলের সাথে, আমার যিনি আরবাব ছিল ওনার সাথে আমার সম্পর্ক এতটাই মধুর হয়ে যায়, একদম ছেলের মতো। তো ওনারা আমি বললাম যে দেখ আমার বউয়ের ঘরে সন্তান হয় না এমন এমন ভাবে। ও তখন আমাকে বলে তুই কি চলে যাবে? আমি বললাম হ্যাঁ আমি চলে যাব। আমি ঠিক আছে তুই চলে যা, বাট তোর যখন মন চায়, তুই আসতে যখন চাস তুই আমার সাথে যোগাযোগ করবি, এটা আমার নাম্বারটা নিয়ে যা, তুই যখনই বলবি তুই আসবি, আমি তোর জন্য ভিসা রেডি করে ফেলবো। খুবই ভালো মালিক ছিল। আমি ধরেন চলে আসতেছি একবারে বাংলাদেশি টাকায়, সেই সময় প্রায় 2 লাখ টাকা উনি আমাকে এমনি দিয়ে দেয়, যে 2 লাখ টাকা তুই এমনি নিয়ে যা, এই টাকাটা তুই তোর কাছে রাখ। 2 লক্ষ টাকা উনি আমাকে দেয়। তো ওনার কাছ থেকে আমি তখন 2 লক্ষ টাকা পাই, পেয়ে আমি তখন একেবারে ছুটি না একেবারে আমি তখন বাংলাদেশে চলে আসি। এবং আমি বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আমার বউ, আমার মা এবং আমার ছোট ভাইয়ের বউ তারা আমাকে রিসিভ করার জন্য আসে। তো ওনাদের সাথে সব কিছু ফাইনালি আমি তখন বরিশালে যাই। যাওয়ার পর আমি চিন্তা করলাম যে কী করা যায়, কিছু তো একটা করতে হবে। তো তখন আমার কাছে কিছু জমানো টাকা ছিল, এন্ড জমানো টাকাগুলো দিয়ে আমি 4টা গরু কিনি। যেহেতু ছোটোবেলা থেকে কৃষি কাজ করতাম বা গ্রামের বাড়িতে ছিলাম, আমি মোটামুটি এগুলো সম্বন্ধে সব কিছু বুঝি। তো আমি তখন বেশ কয়েকটা গরু কিনলাম। গরুটা কিনলাম আমি গরুর দুধ দোহাবো, এরপরে গরুর দুধ বিক্রি করব। এরকম একটা ইচ্ছা নিজের মাঝে জাগলো যে গরুর দুধ বিক্রি করব। তা গরুর দুধ বিক্রি করলে তো ভালো টাকায় পাওয়া যায়।
এবার গরুর দুধ বিক্রি করার জন্য গরু কিনলাম, গরু পালতেছি। তো আমার মা আমার বাসায় আসে, আমার ভাইদের বাসায়ও যায়, সব কিছুই ভালো। কিন্তু আমার মা তখন পাগল হয়ে যাচ্ছিল। এই কেন মা এতটা পাগল হয়ে যাচ্ছিল আমি ঠিক বুঝতেছিলাম না। মা বারবার কবিরাজের কাছে দৌড়াচ্ছিল, এখানে বড় বড় কবিরাজের কাছে যাচ্ছে, ওইখানে বড় বড় কবিরাজের কাছে যাচ্ছে, মানে আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। তো আমি তখন বলি যে তুমি এরকম করে কবিরাজের কাছে দৌড়াচ্ছ, কবিরাজের কাছে যাচ্ছ কেন? আমার মা বলে তোর সন্তান হয় না, তোর একটা সন্তান হওয়ার খুব দরকার, আমি তোর সন্তানের জন্য বিভিন্ন কবিরাজের কাছে যাই। আমার মা যায় এবং ওই কবিরাজ এই কথা বলে, এই কবিরাজ এই কথা বলে, বিভিন্ন কবিরাজদের সাথে আমার আম্মা কথা বলে। এবং শুধুমাত্র আমার সন্তানের বিষয় নিয়ে, মানে আমার বেবি হবে, আমার বেবি হওয়ার জন্য আমার মা এতটা পাগলামি করতেছে। তো তখন আমি মাকে এতটাই ভালোবাসি যে মা যেটা বলবে সেটাই, আমি মায়ের কথার বাইরে যাব না। এবং মা উঠতে বললে উঠবো, মা বসতে বললে বসবো, মানে মাকে এতটাই বিশ্বাস করতে শুরু করি। ইভেন আমি আর আমার বউ দুজনেই মিলে এরকম করতে করতে মা তখন করে কি, মানে চিটাগংয়ের পরে আপনার, হ্যাঁ চিটাগংয়ের ওই দিকে একটা কবিরাজের কাছে আমার আম্মা যায়। এটা প্রায় আপনার মিরসরাই বা সীতাকুণ্ডের ওই দিকের একটা কবিরাজের কাছে আমার আম্মা যায়। তো ওই কবিরাজটার কাছে যাই, গেলে পরে ওই কবিরাজ নাকি তখন আমার মাকে বলে যে একটা দিঘির নাম বলে দেয়। এটা আমাদের বরিশালে আছে, মানে যেই দিঘিটার মানে কিছু লক্ষণ আছে, দিঘির পানি বা দিঘিতে কোনো রকমের ইয়ে নাই আপনার, ওই যে কি বলে যেটাকে দিয়ে পানি যায় আসে, বা দিঘির সাথে অন্য কোনো কিছুর কোনো সংযোগ নাই, এবং ওই রকম একটা দিঘির কথা বলে। আবার ওই দিঘিটার নাম হচ্ছে অবার অবার বা আবার ওরকম একটা দিঘি, এটা আমাদের বরিশালে আছে। আমার মা আমাকে বলে যে ঠিক মানে সূর্য অস্তে যাওয়ার সময় মাগরিবের ঠিক কিছুটা আগ মুহূর্তে ওই দিঘির মধ্যে আমি আর আমার বউ উনি কাপড় দিয়ে দেয় যে ওই কাপড় পরে ডুব দেওয়ার জন্য, মানে গোসল করার জন্য। তো সেখানে গোসল করলে নাকি আমার বউ গর্ভবতী হবে, ওই কবিরে যেটা আমার মাকে বলে দেয়। তো ওই রকম দিঘির কথা বলেছে, দিঘিটা এরকম হতে হবে। তো দিঘিটা ঠিক যেরকম হতে হবে এরকমভাবে আমার আম্মাকে বলার পর আমার আম্মা তখন সিলেক্ট করলো যে তাহলে ওই দিঘিটা অবাই দিঘি নামে পরিচিত। ওই অবাই দিঘিতে তখন আমার মা আমাকে আর আমার বউকে নিয়ে যায়। এটা আমাদের গ্রাম থেকে অনেক দূরে, ওই অবাই দিঘিতে যায়। সকালবেলা না প্রায় আমার 10টা সাড়ে 10টার দিকে আমরা রওনা দিই বাড়ি থেকে। ওই দিঘিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়। এবং দিঘিটা এরকম একটা জায়গায়, এটা হচ্ছে মানে আমাদের যেই মানে মেইন যেই রাস্তা আছে, মেইন রাস্তা থেকে আমরা প্রথমে হচ্ছে আপনার সিএনজি দিয়ে যাই, এবং সিএনজি আমাদেরকে নামাই দেয়, এবং নামাই দেওয়ার পরে সেখান থেকে আমরা রিক্সা নিয়ে অনেক দূর পর্যন্ত যাই। মানে রাস্তাগুলো খুব ভাঙা ছিল, সিএনজি যাচ্ছিল না। রিক্সা দিয়ে যাওয়ার পর রিক্সা ড্রাইভার নামাই দেওয়ার পর আমরা দীর্ঘ প্রায় আধা ঘন্টার মতো হাঁটি, এবং আধা ঘন্টার মতো হেঁটে আমরা ওই অবাই দিঘি, ওই দিঘির মধ্যে যাই। তো ওই দিঘিটা এরকম একটা দিঘি যে এই দিঘির আশেপাশে মানুষের বাড়িঘর নাই, এবং খুবই নির্জন একটা ভয়ানক জায়গায় দিঘিটা। ওই দিঘিটা পারে যাওয়ার পরেই আমার ভিতরে কেমন যেন একটা ভয় ঢুকেছে, মানে ভয় কাজ করতে শুরু করে। আমি তখন মারে বললাম যে মা, এই দিঘির কথাই কি বলছে কবিরাজ? মা আমাকে বলে হ্যাঁ, এই দিঘির কথাই কবিরাজ বলেছে। এই দিঘির মধ্যেই তুই তোর ওয়াইফকে নিয়ে গোসল করবি, মানে ডুব দিবি মাগরিবের আজানের আগ মুহূর্তে, এরপরেই তোর বউ গর্ভবতী হবে। তো বিষয়টা জানি আমার কাছে কেমন মনে হচ্ছিল। তারপর আমার মায়ের কথা মানলাম। মানার পরে আমার মা তখন আমাকে পোশাক আশাক পরাইলো, মানে কবিরাজ পোশাক দিয়ে দিছে। এই পোশাকগুলো ভালো পোশাক ছিল না, অর্ধনগ্ন যেটাকে বলে, এবং আমার বউ এই পোশাকগুলো পরতে যাচ্ছিল না। ও আমাকে বলে যে আমার কাছে এই পোশাকটা পরতে ভালো লাগে না, মানে কেমন জানি আমার কাছে একটু অন্যরকম লাগে। তারপর আমার বউ এই পোশাকটা পরছে, এবং পোশাকটা আমিও পরলাম, আমার ওয়াইফও পরলো। পরার পরে আমরা তখন এই পুষ্করণীতে আমার মা নামাচ্ছিল, মানে দিঘিতে নামাচ্ছিল। আমি দিঘিতে নামতেছি, মনে হয় যেন পিছন থেকে কেউ আমাকে ধরে রাখতেছে। মানে আমি চেষ্টা করলেও দিঘিতে নামতে পারতেছি না, খুব কেমন জানি এক ধরনের একটা অনীহা কাজ করতেছে যে আমি নামতে পারতেছি না। আমার মা আমার বলে আরে নাম, মাগরিবের আজান দিয়ে দেবে, তাড়াতাড়ি কর নাম। তো মায়ের কথা মতো আমি তখন দিঘিতে নামলাম, এবং দিঘিতে নামার পরে মা আমাকে একটা দোয়া শিখাই দিল, আমাকে এবং আমার বউকে দুজনকে একটা দোয়া শিখাই দিল, এবং দোয়াটা কাগজে লেখা ছিল। আমরা তখন ওই কাগজের দোয়াটা পড়লাম। দোয়াটা পড়ার পরে আমি আর আমার বউ একসাথে ওই দিঘিতে ডুব দিলাম। শুধু ডুব দিলাম এইটুকুই আমার মনে আছে, যে আমরা দিঘিতে ডুব দিয়েছি আমি আর আমার বউ, এটাই আমার মনে আছে। এরপর থেকে আর কোনো কিছু আমার মনে নেই, জাস্ট ডুব দিয়েছি দিঘির মধ্যে, এবং ওইটুকুই আমার মনে আছে, আর কোনো কিছু মনে নাই। তা এরপরে মানে কখন কি হয়েছে আমি জানি না, এর কবে বা কি আমি একদিন আমি দেখলাম যে আমি আর আমার বউ দুজনেই ওই দিঘিতে কোনো মানুষ যেত না, মানে কেউ এই দিঘিটাকে সবাই ভয় পাইতো। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি যে দিঘিটা এমন একটা দিঘি যে যত কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, সব এই দিঘির পানি দিয়ে করা হয়। এবং এই দিঘির পানিটা খুবই কালো, মানে মনে হয় যেন ভয়ানক আকৃতির একটা পানি।
বেশিরভাগ কালো জাদু করা হয় ওই দিকের পানিতে, এবং ওই দিকের পানি নেওয়াও নিষেধ। এবং ওই দিঘিতে অনেক মানুষ নিয়ে গেছে, অনেক মানুষের ক্ষতি করছে, এবং অনেক ঘটনা ওই দিঘিকে নিয়ে আছে, এবং জিন ভূতকে নিয়ে দিঘির সাথে খুবই ভালো একটা সম্পৃক্ততা আছে, এরকম লোকমুখে শুনি। তো একটা পর্যায়ে আমি দেখতে পাই যে আমি দিঘির পাড়ে শুয়ে আছি, সূর্যটা এসে আমার চোখের মধ্যে পড়লো, আমার শরীরে কোনো কাপড় নাই। একইভাবে আমার বউ আমার পাশে শুয়ে আছে, পাশে শুয়ে আছে, তার শরীরেও তেমন কোনো কাপড় নাই। আমি উঠতে পারতেছি না, আমি যেখান থেকে উঠবো এরকম কোনো এনার্জি আমার শরীরে পাচ্ছিলাম না, এরকম কোনো এনার্জি আমি আমার শরীরে পাই না। খুব ভাবে হচ্ছে ওঠার জন্য চেষ্টা করি, পারতেছি না, এবং খুবই কষ্টের পরে আস্তে আস্তে উঠে। আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমি ওই গাছ যে ছিল, আপনার যে কলমি গাছ যেগুলো বলে, দিঘির পাড়ে থাকে যে কলমি গাছগুলা পানিতে এবং মিশিয়ে থাকে, আমি ওই কলমি গাছগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, এমন একটা অবস্থা। আমার বউকে আমি ডাকতেছি, আমার বউ তখন আমার দিকে তাকাইতে পারতেছে না, চোখ বন্ধ করে রাখে। তো দুজনেই তখন আবার এই দিঘির মধ্যে নামলাম, নামার পরে কি আবার আসে কিনা, দেখে ফেলে কিনা। তো এভাবেই দুজনে তখন দিঘির মধ্যে আবারও নামছি। নামার পরে এবার দেখলাম যে না, কোনো মানুষ আসতেছে না, প্রায় দুপুর ঘনিয়ে যাইতেছে। আমরা দুজনেই তখন দিঘির মধ্যে বসে আছি। একটা পর্যায়ে এই উলঙ্গ শরীর নিয়ে আমি তখন দিঘি থেকে উঠি, উঠার পরে দিঘির পাড়ে যাই। ওই সময় পর্যন্ত আমার বউ দিঘির নিচেই বসে আছে, এবং দিঘির পাড়ে গিয়ে শরীরে শক্তি নাই, এরপরও হাত দিয়ে কিছু মানুষকে ইশারা করি। কিছু মানুষ দেখলাম কাজ করে, এবং আমার ওই হাতের ইশারা দেখে তারা তখন ওই দিক থেকে আস্তে আস্তে করে আমার দিকে আসে। তারা যখন আসতেছে আমি তখন দিঘিতে নেমে যাই। দিঘিতে নেমে যাওয়ার পরে আমারও মাথা দেখা যাচ্ছে, আমার বউরও মাথা দেখা যাচ্ছে। পরে তারা এখানে আসে, দিঘির পাড়ে এসে আমাদেরকে দেখতে পায়। দেখতে পাওয়ার পর আমি জাস্ট খুব কষ্ট করে, কথা বলতে পারি না, খুব কষ্ট করে বলতেছিলাম যে আমাদের শরীরে কাপড় নাই, আমাদেরকে কাপড় এনে দেন। এই লোকটা তখনই বাড়ির দিকে যায়, এবং ওখানে 3জন লোক ছিল, 2জন লোক এখানে থাকে, একটা লোক বাড়িতে যায়। বাড়িতে গিয়ে 2টা মহিলা সহ কিছু কাপড় নিয়ে আসে। আসার পরে ওই মহিলারা তখন এই ভিজা কাপড় নিয়ে, ওই কাপড়গুলো নিয়ে আমার বউয়ের কাছে যায়। অ্যান্ড কাপড়গুলো ছিল লাইক বিছনা চাদরের মতো, আমরা যে বিছনা চাদরগুলো দিয়ে ঘুমাই না, এরকম এই বিছনা চাদরের মতো কাপড় পেঁচিয়ে আমার বউকে আর আমাকে তখন ওখান থেকে উঠানো হয়। কিন্তু যখন আমাদেরকে পুকুর থেকে বা ওই দিঘি থেকে উঠানো হয়, তখন অনেকেই বলতেছে কি এদেরকে দিঘির মধ্যে রেখে ডুবায় মেরে ফেল। সবাই বলতেছে যে আমরা নাকি কালো জাদু করার জন্য এই দিঘিতে নামছি, এই দিঘিতে যা কিছু হয় সবই কালো জাদুর জন্য। তো বলতেছে যে জামাই বউ ওরা উলঙ্গ হয়ে নামছে কালো জাদু করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য নামছে। অনেকে বলে যে ওদেরকে পুকুরে ডুব দিয়ে, দিঘিতে ডুব দিয়ে মাইরা ফেল, ওদেরকে উঠাইস না, ওদেরকে ওখানে রাখিস না, ওদেরকে মেরে ফেলে, এরকম করে বলতেছিল। তো যাই হোক, আমরা তো আসলে জাস্ট কানে শুনতেছি, শরীরে কোনো শক্তি নেই। এবং এরপর থেকে আমাদেরকে তখন হচ্ছে ওই এলাকার যে হসপিটাল ছিল, ওই হসপিটালে নিয়ে যায়। এবং যাওয়ার সময় আমার জন্য, আমার ওয়াইফের জন্য এলাকার লোকজনে কাপড় কিনে, সেই অভয়া দিঘির হচ্ছে লোকেরা কাপড় চোপড় কিনে দেয়। তো এরপর আমাকে ওই এলাকারই একটা হসপিটালে ভর্তি করানো হয়, এবং হসপিটালে ভর্তি হওয়ার পরে টানা আমাকে স্যালাইন দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। আমার ওয়াইফ, আমাদের শারীরিক দুর্বলতা এত বেশি, এত কমে যায় যে আমরা দুজনের শরীর মুভ করতে পারতেছি না। এবং অবাক হয়ে যাই আমি এইটা শুনলে, আমি যে হসপিটালে আছি, হসপিটালে থাকার পর আমি যখন ডেট জিজ্ঞেস করি বা তারিখ জিজ্ঞেস করি যে আজকে কত তারিখ ভাই, ওই সময় আমি জাস্ট অবাক হয়ে যে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আমি প্রায় 2 মাসের মতো, আজ থেকে প্রায় 2 মাস আগে আমি আমার মা আমাকে আর আমার বউকে এই দিঘিতে এনেছিল, এবং দিঘিতে ডুব দিতে বললো। এটা আজ থেকে প্রায় 2 মাস আগে। তার আজকে থেকে 2 মাস আমি আর আমার বউ এই দিঘিতে ছিলাম। আমি তো মনে করলাম যে দিঘিতে ডুব দিয়েছি, এরপর উঠে গেছি, এরকমই। কিন্তু ওই হিসাব অনুযায়ী যে আমি প্রায় 2 মাসের মতো দিঘিতে ছিলাম। কিন্তু অবাক করা বিষয়, এই 2 মাস আমি খেলাম কি, আমি কোথায় খাইলাম, খাওয়া দাওয়া কোথায় করলাম, কি করলাম, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। তারপরেও এখানকার লোকজনকে কোনো কিছু জানালাম না, তারা আমাদের চিকিৎসা করলো, সেবা যত্ন করলো। করার পরে একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে বাড়িতে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে আমাকে দেখার পরে আমার মা জায়গায় অজ্ঞান হয়ে গেছে। তিনি ওখানে সেন্সলেস। আমাকে দেখার পরে, আমার বউকে দেখার পরে, এবং গ্রামের অনেক মানুষরা তখন আমাদেরকে দেখতে আসছে। সবাই বলে আমরা কোথায় ছিলাম। আমরা দুজনেই এত পরিমাণে শুকিয়ে গেছি যে আমাদেরকে চেনা যায় না, শরীরটা পুরো কঙ্কালের মতো হয়ে গেছে, নিজের বডি চেহারা সম্পূর্ণ কঙ্কালের মতো হয়ে গেছে, কেউ আমাদেরকে চিনতে পারে না। এবং সবাই জিজ্ঞেস করেছে তোমরা কোথায় ছিলা, কোথায় গেছিলা, কোথায় ছিলা, সবাই শুধু এই প্রশ্নটাই করে। কাউকে কোনো প্রশ্নের জবাব দিই না। ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি নূপুরে বললাম যে নূপুর, তুমি কি বুঝতেছ যে আজ থেকে প্রায় 2 মাস আগে আমার মা আমাদেরকে ওই দিঘিতে নিয়ে যায়, এবং 2 মাস পরে আমরা দিঘি থেকে উঠে আসি, কিভাবে সম্ভব?
মানে 2 মাস আমরা কোথায় ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম, কিভাবে হলো, বা আমরা অ্যাকচুয়ালি ছিলাম কোথায়, কোনো কিছুই তখন বুঝতে পারি না। এবং বুঝতে না পেরে নূপুর তখন করে কি, তার 3 দিন পরে আমাকে আমাদের এলাকার একজন কবিরাজের কাছে নিয়ে যায়। যে এই 2 মাস আমরা কোথায় ছিলাম কবিরাজের কাছে। কবিরাজ আমাদের দিকে তাকিয়ে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে এবং বলে যে আপনাদেরকে কালো জাদু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এবং যে কোনো মাধ্যমে হোক ওই ব্ল্যাক ম্যাজিক কেউ না কেউ কেটে দিয়েছে, কেটে দেওয়াতে আপনারা বেঁচে গেছেন, আপনারা কিন্তু মারা যাইতেন। আপনাদেরকে 3 মাসের জন্য, মানে আপনাদেরকে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সেটা যদি 3 মাস আপনাদেরকে, যেটা দিয়ে আপনাদের ব্ল্যাক ম্যাজিক করা হয় এটা যদি না খুলে দেওয়া হতো 3 মাসের মধ্যে আপনারা মারা যাইতেন। তো 3 মাসের মধ্যে 2 মাস চলে গেছে, আর 1 মাস যদি যাইতো তাহলে আপনারা মারা যেতেন। আপনারা ওখান থেকে ফিরে আসতে পারতেন না, ওইখানে আপনাদের লাশ পাওয়া যাইতো, আপনাদেরকে পাওয়া যেত না, পাওয়া যেত আপনাদের লাশ। তো কবিরাজের সাথে কথাবার্তা বলার পরে আমার মনের ভিতরে বারবার একটা প্রশ্ন জাগতেছে, তাহলে কি এমন বাঁধন যেটা খুলে গেল। এবং এরকম করতে করতে এই কিছুদিন পরেই আমার একেবারে ছোট যে ভাই আছে, ছোট ভাইয়ের বউয়ের সাথে আমার মায়ের খুব ঝগড়া লেগে যায়। এবং ঝগড়া লাগার একটা পর্যায়ে আমার ছোট ভাইয়ের বউয়ের মুখে আমি জানতে পারি, আমার ছোট ভাইয়ের বউ আমার মাকে, মানে আমার ওয়াইফকে বলে দেয় যে আমার মা নাকি খুব অসুস্থ হয়ে যায়। অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার মা তখন করে কি, একদিন রাতের বেলায় হারিকেন নিয়ে কি জানি একটা জিনিস মাটির নিচে ফুতে রাখতে যায়, মানে মাটির নিচে রাখতে যায়, এবং আমার ছোট ভাইয়ের বউ ওইটা দেখতে পায়। আমার একদম ছোট যে ভাই আছে ওনার বউ এটা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে আমার মা যখন জিনিসটাকে ওই জায়গার ভিতরে মাটির নিচে রেখে চাপা দিয়ে চলে আসে, আমার ছোট ভাইয়ের বউ তখন মনে করে যে মনে হয় আমার মা কোনো স্বর্ণ গয়না বা কোনো কিছু ওইটার নিচে মাটি চাপা দিচ্ছে। আমার মা যখন এখান থেকে চলে আসে, এরপরে আমার ছোট ভাইয়ের বউ খুব গোপনে ওই জায়গার মধ্যে যায়, এবং যাওয়ার পরে ও তখন কি করে, ওই যে আমার মা যে জিনিসটা মাটির নিচে পুঁতে রাখে এটাকে বের করে, এবং বের করার পরে দেখে লাল কাপড়ে পেঁচানো ভিতরে কিছু একটা আছে। এবং লাল কাপড়টা সরানোর পরে আমার ছোট ভাইয়ের বউ দেখতে পায় যে এটা একটা কাচের বোতল, এবং কাচের বোতলের ভিতরে 2টা ছবি এবং আরও অনেকগুলো চুল, তারপরে এটা ওইটা বা নখ, এরকম অনেক কিছু আছে, কিন্তু 2টো ছবি বোঝা যাচ্ছে খুব ক্লিয়ার, মানে ফটো যেটাকে বলে, আমরা যে ক্যামেরা দিয়ে আগে যে ফটো উঠাইতাম না, ওই ফটোর মানে 2টা মুখ দেখা যাচ্ছে। আমার ওই ছোটো ভাইয়ের বউ তখন নাকি এই মুখটা খোলে, মানে ওই যে বোতলের বা কাকের মুখটা খোলার পরে পানিটা ফেলে দেয় নিচে, ফেলে দেওয়ার পরে 2টো ছবি হাতে নেয়, এবং 2টো ছবি হাতে নেওয়ার পরেই দেখতে পায় যে একটা আমি আর একটা আমার বউ। এবং এরপরে এটা আমার আম্মাকে জানায় যে আপনি এটা কী করছিলেন, এটা কীরকম রাখছেন কেন। এবং আমার মা এটা শোনার পরে তার মাথায় আসমানটা ভেঙে পড়ে। এরপর থেকে আমার মা আমার বউ, মানে আমার ছোটো ভাইয়ের বউর সাথে ঝগড়া করে। এবং সর্বোপরি আমরা বড় একজন কবিরাজের শরণাপন্ন হই, আমাদের বরিশালেরই। ওই কবিরাজ আমাকে বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলে যে আমরা যে দোয়াটা পড়েছিলাম বা যেটা করেছিলাম, আমরা জিনের আন্ডারে চলে যাই, সম্পূর্ণ জিনের কন্ট্রোলে চলে যাই, এবং আমার মা আমাদেরকে কালো জাদু করে। জিনদের একটা টাইম থাকে, একটা সময় থাকে, ওই টাইম পর্যন্ত জিনেরা আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে রাখে, আমাদের সব কিছু করে, এবং ওই টাইমটা যখন ওভার হয়ে যাবে, ডেটটা ওভার হয়ে যাওয়ার পরে ওই জিন জাতিরা আমাদেরকে মেরে ফেলবে, এবং মেরে ফেলার পর আমাদের লাশগুলো ঠিক দিঘির পাড়ে রেখে যাবে, এরকম একটা অবস্থা। কিন্তু এরই মাঝে যখন আমার ছোটো ভাইয়ের বউ ওই জিনিসগুলো সব ফেলে দেয় পানিতে, বা কাকের মুখ খুলে দেয়, জিনিসগুলো নষ্ট করে দেয়, এরপরে জিন জাতি তাদের নিয়ম অনুযায়ী, তাদের আইন অনুযায়ী তারা তখন আমাদেরকে ওই দিঘির পাড়ে রেখে দিয়ে চলে যায়। এবং বিগত যেই 2টা মাস আমরা ছিলাম, আমরা জিনের কবলেই ছিলাম, এবং ওই সব কোনো স্মৃতি আমাদের মনে নেই বা কোনো কিছুই মনে নেই, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা জিনের আন্ডারে ছিলাম, জিনেরা আমাদেরকে খাওয়াইছে, তারাই আমাদের সব কিছু করেছে। কিন্তু তাবিজ যখন নষ্ট করে দেওয়া হয়, পানিটা ফেলে দেওয়া হয়, সব কিছু নষ্ট করে দেওয়া হয়, তখন জিনেরা বাধ্য হয়ে আমাদেরকে ওই দিঘির পাড়ে আবার দিয়ে যায়। এটা সম্পূর্ণ একটা ভালো কবিরাজ ছাড়া বা যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা ছাড়া সাধারণ মানুষকে এটা বোঝানো যাবে না। কবিরাজ আমাদেরকে এটাই বললো। এবং এরপর থেকে আমি বুঝতে পারলাম যে আমার মা কতটা ভয়ানক। এই কালনাগিনীকে, এই বিষাদর সাপকে এবার আমি আর বিশ্বাস করতে পারলাম না। সর্বশেষ আমি আমার বউকে নিয়ে এরপরে লাস্ট টাইম ঢাকাতে চলে আসি। ঢাকাতে এসে আমি আমার ওই আরবাবের সাথে আমার কথা হই, আরবাবের সাথে আমি তখন পুনরায় আবারও যোগাযোগ করার পর আরবাব আমারে বলে আমি তোর ভিসাটা রিনিউ করতেছি, তুই আয়। এবং আরবাব পুনরায় আমার ওই ভিসাটা আবার ঠিক করে, এবং ঠিক করার পরে আমি এরপরে আমার আরবাবের কাছে চলে যাই। যাওয়ার পরে আমার ওই আরবাব বা কফিল, ওমানের ওই কফিলকে আমি সব ঘটনাগুলো খুলে বলে যে আমার সৎমা এটা করছিল। পরে আমার ওই কফিল বলে একটা কাজ কর, তুই তোর বউকে নিয়ে আয়, তোর বউকে বাংলাদেশে রাখিস না, রাখলে তোর বউ হয়তো বিপদে পড়তে পারে। সর্বোপরি আমার ওই কফিলের সহযোগিতায় আমি তখন আমার বউ নূপুরকে ওমানে আনতে সক্ষম হই। আজকে আমি আর নূপুর অনেকভাবে ভালো আছি। আমাদের 3টা কন্যা সন্তান আছে, কোনো ছেলে নাই, এবং এই 3টা কন্যা সন্তানই ওমানে হয়েছে।
আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে উমানি আমার 3টা সন্তানকে নিজের সন্তানের মতো বলে এবং বলে যে তারা নাকি তারই সন্তান। এবং আমার বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে সবাইকে সে তার পরিচয়ে মাদ্রাসায় ভর্তি করে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে। এবং উমানি যখন সালালা বা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সুন্দর প্লেসগুলোতে, তখন আমার মেয়েদেরকে সাথে করে নিয়ে যায় এবং সে এও বলে আমার 3 মেয়েকে সে যে করে হোক ওমানের নাগরিকত্ব দিবে। আজ আমরা এতটাই ভালো আছি যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার সৎমা মারা যায়, আমার বড় ভাইও মারা যায়, আমার টোটাল 4 ভাইয়ের মাঝে 2 ভাই মারা যায়, শুধু 2 ভাই থাকে, 2 ভাইয়ের বউরা থাকে। আমার পরিবারে কারোর সাথে আমার এখন ঠিক কোনো যোগাযোগ নাই। আমি আমার সন্তান নিয়ে, আমার বউ নিয়ে আমি ওমানের মাটিতে আশা করি বন্ধুরা গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হবে আবার কোনো বাস্তব জীবনের ঘটনা নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকুন।